কিছু বলবা নাকি ইয়া কৃষ্ণ? না আমি শুরু করে দেবো? ফর্মাল ইন্ট্রোডাকশন দেন মানে ফ্লোর ইজ ইয়োরস। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই 10ম ওয়েবিনারে। আমাদের এই ওয়েবিনারে আজকে আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ। তার আরো অনেক পরিচয় আছে, সেই পরিচয়ের থেকে সব থেকে বড় পরিচয় সে আমাদের শিক্ষক, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ। আমাদের সাথে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং বর্তমানে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর তোফায়েল আহমেদ। আরো উপস্থিত আছেন আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান রশিদ ইসলাম শেখ। এছাড়াও আমাদের বিভাগের আমাদের সহকর্মী ডক্টর মশিউর রহমান এবং আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিফাত মাহমুদ। এছাড়াও আমাদের আরো অনেক শিক্ষার্থী আমাদের বিভাগের শিক্ষার্থী আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন আজকে আমাদের আলোচনার বিষয় পার্লামেন্ট and democratic development in Bangladesh. স্যার প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ সে আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়েছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার শিওর যে তার ব্যস্ততা এবং তার লেখাপড়ার মধ্যে আমাদেরকে কিছু সময় আমাদের জন্য ব্যয় করতে রাজি হয়েছেন, এই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের বিভাগের শিক্ষার্থী বা আমাদের এই আলোচনার ফলোয়ার তারা এই আলোচনা থেকে ফলপ্রসূ কোনো থট টিজার এই আলোচনা থেকে নিয়ে যেতে পারবেন বলে আমরা আশা করি। তো স্যার আমাদের যে আলোচনার ফরম্যাটটা সেটি এরকম হয় যে প্রথমে বক্তা 15 থেকে 20 মিনিট একটা বিষয় যে টপিক নিয়ে কথা বলবেন, তারপর ফ্লোর ওপেন করা হবে এবং আলোচনায় যারা সংশ্লিষ্ট থাকবেন বা যুক্ত থাকবেন তারা তাদের মতামত বা প্রশ্ন করবেন। সেক্ষেত্রে আপনি সেই মতামত বা প্রশ্নের যদি কোনো উত্তর দিতে চান সেক্ষেত্রে আপনি সেটা মূল আলোচনার পরে। প্রথম আলোচনা আপনি করবেন, সেক্ষেত্রে স্যার আপনার জন্য সময় বরাদ্দ 20 মিনিট। স্যার এখন যদি আপনার জন্য ফ্লোর আমরা ওপেন করে দিচ্ছি, আপনি স্যার এখন শুরু করতে পারেন। আর স্যার আপনি যেহেতু প্রেজেন্টেশনটা দিতে চেয়েছেন, আমি স্যার প্রেজেন্টেশনটা স্ক্রিনে নিয়ে আসছি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সুবিধা হলো যে যাতে তোমাকে অনেক ধন্যবাদ আমার এই সুযোগে তোমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করার একটা সুযোগ হলো। এত প্রায় 3 মাসের মতো এই ঘরের মধ্যে আবদ্ধ অবস্থা আছে, অন্তত কিছু সবার সাথে বন্ধু বান্ধব ছাত্রদের সাথেও দেখা সাক্ষাৎ হলো, ভালো লাগে। তোমাকে বিশেষ ধন্যবাদ এই জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর কি। আর টপিক যেটা আছে এটা তো ধরো মোটামুটি পুরোটুকু কোনোভাবে 20 মিনিটে পারবো না। বেসিক কথাবার্তা যা আছে, খুব বেশি নতুন বলার তো কিছু নেই। বাংলাদেশের ডেমোক্রেটিক ডেভেলপমেন্টে আমরা কি ধরনের ডায়লেমার মধ্যে আছি সেটা আমরা মোরালেস সবাই অবহিত আছি। তো আমরা কিছুটা বা থিওরিটিক্যাল বা আমাদের পণ্ডিত ব্যক্তিদের কথাবার্তার আলোকে আমরা আমার এই আলোচনাটা একটু সেট করার চেষ্টা করছি। শুধু কথা দিয়ে পার্লামেন্ট ডেমোক্রেসি গভর্নেন্স দিয়ে বলেই আজকাল আমরা যে কথা গুড গভর্নেন্সের কথা বলি সেটা দিয়ে শুরু করে যেটা বললাম যে পার্লামেন্ট প্রোভাইডস দ্য বেডরক অফ ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স। তবে যেটা আমরা বলতে চাই যে গুড গভর্নেন্স পার্লামেন্ট না থাকলেও সম্ভব। ইস্ট এশিয়ার এক্সাম্পল থেকে এটা অনেক আগেই তো উদাহরণ ছিল যে গুড গভর্নেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো পার্লামেন্ট না থাকলেও হবে। কিন্তু যেটা বলি যে ডেমোক্রেসি যদি আমরা বলতে হয় কোনো সিস্টেমকে, পার্লামেন্ট ছাড়া তাকে বলার কোনো সুযোগ আমাদের এখানে নেই। অবভিয়াসলি যে নাও পার্লামেন্ট নাও ডেমোক্রেসি সব কথাবার্তা বলতে, যার জন্য আমরা এইভাবে এই ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট চেষ্টা করছি। পলিটিক্স যেটা আছে এটা আমরা মোটামুটি যে পার্লামেন্ট যেটা বলতে যাচ্ছি যে ফ্রেড ইলেক্টেড বডি and it holds a central place in any democracy. Second slide is democracy ke usually আমরা দুটো second slide স্যার তুমি দ্বিতীয় স্লাইডে গেছো? স্যার এটা দ্বিতীয় স্লাইড। জি স্যার। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি ওইদিকেও দেখছি এদিকেও দেখছি তাই জন্য বলছি আর কি। এটা ইউজুয়ালি আমরা এটাকে ডেমোক্রেসি ইজ বোথ অ্যান আইডিয়াল and the set of institutions and practices. দ্বিতীয়টা প্রথমটার জন্য অপরিহার্য। এটা বলছি যে আমাদের দেশে এখন এটা আইডিয়াল পর্যায়ে রয়ে গেছে, আমরা আশা করছি, কিন্তু এখনো মূলত যে ইনস্টিটিউশন এবং প্র্যাকটিসেস এই দুইয়ের গ্যাপের কারণেই আইডিয়াটা আমরা এখন অ্যাচিভ করতে পারছে না। আমি একটু দ্রুত যাচ্ছি, এই জন্য পরের প্রশ্ন যখন আসবে তখন আমরা আরো ডিটেইলসে যাবো, ঠিক আছে? মানে বেসিক আলোচনাটা শুরু করে বলে দেওয়ার জন্য, কারণ এখানে প্রত্যেকটা বলতে গেলে তাহলে আমার আবার মূল কথাতে যেতে পারবো না সেখানে।
সেটা মনে করা যায় যদি আইডিয়াল হিসেবে এখনো আমাদের মতো অধিকাংশ দেশেই আমরা চাচ্ছি এটা হোক, কিন্তু এখনো আসছে না। এবং তার প্রধান কারণ হচ্ছে যে ইনস্টিটিউশন এবং প্র্যাকটিসেস গুলো যে ডেভেলপমেন্ট আমাদের এখানে আনইভেন হয়ে আসছে। যেগুলো হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না, বা যেভাবে আছে সেটা যেভাবে কাজ করার কথা সেভাবে কাজও করছে না সেগুলোতে। এবারে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেটিক পার্লামেন্ট, আমরা চলে যাচ্ছি ওখানে। তারপর দুটো ইনস্টিটিউশন এইগুলো বেসিক্যালি আমরা সবাই জানি বই থেকে, আইপিও থেকে নেওয়া জিনিসগুলো। আমি শুধু বড় কথা বলতে চাচ্ছিলাম যে এই প্রথম শর্ত যেটা লেজিটিমেসি, যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি বেশি বিপদে আছি, যে পার্লামেন্ট আছে কিন্তু আমরা এটাকে এর লেজিটিমেসি আমরা দিতে যাচ্ছি না কিছুটা যুক্তিসঙ্গত কারণ আছে, অনেক সময় সেটা যুক্তিসঙ্গত কারণ ছাড়াও আমরা করতে চাই। পার্লামেন্ট যদি হতে হয়, আমরা এটার আলোকে ইনফ্যাক্ট আমরা যদি চাই তাহলে আমাদের বাংলাদেশের পার্লামেন্টকে এই ক্যাটাগরিজ গুলোর আলোকেই বিচার করলে আমরা দেখবো যে আমরা আসলে কোন জায়গার মধ্যে আছি। যে নামে হয়তো ডেমোক্রেটিক পার্লামেন্ট, কিন্তু বাস্তব পক্ষে প্রথমটাই আমরা বড় আকারে ফুলফিল করছি না। এই অর্থে যে আমরা সবাই জানি যে পঞ্চম, সপ্তম, নবম এই তিনটা ছাড়া ভার্চুয়ালি বাংলাদেশের কোনো প্রথম সংসদ একটু বিতর্ক ছিল, অতটুকু নাকি বাকিগুলোকে আমরা আসলে করে আসার বেলাটা আমাদের জন্য খুব দূরও কাজ। কাজে প্রথম সত্যিই আমার পার্লামেন্ট যখন ফুলফিল করছে না, তাহলে বাকি যে সত্যগুলো আছে, রিপ্রেজেন্টেটিভনেস, ট্রান্সপারেন্সি, অ্যাক্সেসিবল, অ্যাকাউন্টেবল, ইন্টিগ্রেটিভনেস, সবগুলোতেই আমাদের এক ধরনের ঘাটতি রয়ে গেছে। আমি বলছি শব্দটা ঘাটতি, একেবারেই নাই কথাটা বলা ঠিক হবে না, আমাদের একটা ঘাটতি আমাদের এখানে মধ্যে রয়ে গেছে। কাজে এই 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 অংশটুকু হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ, যে পার্লামেন্টের লেজিটিমেসিটি নিয়ে যাতে কখনো প্রশ্ন না উঠে, ওই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আমরা না যেতে পারবো ততক্ষণ পর্যন্ত ডেমোক্রেসি আমাদের সামনে থাকবে, আমরা আসলে এটাকে বাস্তব যেতে পারবো না। সেই জায়গায় আমাদের পৌঁছাটা কঠিন কাজ। these are the main functions of parliament. তোমাদের কিছু ছাত্র আছে বলেই, কারণ আমাদের যারা আছে কলিগরা, বন্ধু বান্ধব, তোমরা যারা আছেন, এগুলো আমাদের জন্য নতুন কিছু জিনিস না। ছাত্র আছে এখানে আমাদের সাথে এখন? জি স্যার, জি শিক্ষার্থী আছে স্যার। আচ্ছা আচ্ছা, সেই জন্য হয়তো একটুখানি বলতে হচ্ছে, নতুবা আমরা এটা স্কিপ করে যেতে পারতাম। মূলত এই আনকে ব্র্যাকেটে মানে বোথ মেকিং এন্ড আনমেকিং, পার্লামেন্টারি সিস্টেমে সরকার গঠন করা এবং সরকারের স্থায়িত্ব ঠিক করা, দুটোর কাজটাই হচ্ছে সংসদের উপরে। যতদিন পর্যন্ত পার্লামেন্টের কনফিডেন্সটা রিটেইন করতে পারবে গভর্নমেন্ট, ততদিন পর্যন্ত সরকারে থাকতে পারবে। আর পার্লামেন্টের অন্যতম প্রধান কাজটা হচ্ছে কারা সরকারে যাবেন সেই জিনিসটা তারা ঠিক করে নেওয়া। সেই জন্য যে তাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মেকিং এন্ড আনমেকিং অফ দি গভর্নমেন্ট প্রধান কাজ। 2 নম্বর হচ্ছে মেকিং লেজিসলেশন, যে আইন প্রণয়ন। এখন পার্লামেন্ট না থাকলেও আমাদের সংবিধানে এবং পৃথিবীর অন্য দেশের সংবিধানের একটা সুযোগ আছে, যে যখন সংসদ অধিবেশন থাকে না, তখন রাষ্ট্রপতি অর্ডিন্যান্সের মাধ্যমে আইন প্রণয়ন করতে পারেন। কিন্তু শর্ত আছে একটাই, যে যে মুহূর্তে সংসদের অধিবেশন বসবে ওই মুহূর্তে সরকারকে ওই অর্ডিন্যান্সটা সংসদের মধ্যে উপস্থাপন করতে হবে, এবং সরকার যদি ওই অর্ডিন্যান্সটাকে গ্রহণ না করে তাহলে সেটা আইন হিসেবে আর সিদ্ধ থাকবে না, গ্রহণযোগ্য হবে না। অতএব পার্লামেন্ট ছাড়া আইনের ব্যাপারটা কোনোভাবে চিন্তা করার সুযোগ নেই। এটা ফর্মাল বাংলা পরে বলছি। আর আজকাল যেটা হচ্ছে যে প্রধান কাজ হচ্ছে যে মেকিং দি গভর্নমেন্ট বিহেভ, যেটা আমরা সরকারকে দায়বদ্ধ করা, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, আর আমাদের যে ধরনের অভিযোগ বা যে ধরনের জিনিসগুলো থাকে, redressing grievances. Due to that, the first two functions can be seen as formal, while the other two may be termed as real. যে প্রথম যেটা বললাম ফর্মাল, এই অর্থেই যে আজকাল যারা সরকার নির্বাচনের ফলাফল ঘোষণা করলেই কারা সরকারে যাচ্ছেন আমরা সবাই জানি সেটা, অর্থাৎ পার্টি সিস্টেমে পার্টি ডমিনেন্সের কারণে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা অটোমেটিক্যালি সরকার গঠন করে। কাজে যদি না কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেই ক্ষেত্রে হয়তো সংসদের কিছুটা সুযোগ থাকে কে সরকারে যাবেন কি যাবেন না সেটা স্থির করার জন্য।
আদারওয়াইজ যে পার্টি সিস্টেমে যেহেতু মেজরিটি পার্টি সরকার গঠন করেন, কাজে সেখানে এটা এক ধরনের ফর্মাল ফাংশন হিসেবে আমরা ধরে নিতে পারি। আর যেহেতু যতদিন পর্যন্ত সরকার থাকে এবং আমাদের মতো দেশে আহ সংবিধানের ৭০ ধারা যেখানে কার্যকর করা আছে যে যে কেউ যে দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসবেন সে দলের বিপক্ষে তার পক্ষে ভোট দেওয়া অসম্ভব। অতএব আনমেকিংয়ের কথা এটা অনেকটা আমাদের মতো দেশে না বললেই সম্ভব না। কিন্তু অ্যাজ পার্লামেন্ট অ্যাজ এন ইনস্টিটিউশন বহু দেশে আছে যেখানে এই কাজটা তারা করতে পারে। যেমন ভারতের মতো দেশে একাধিকবার সংসদে আস্থা ভোট অর্জনে ব্যর্থ হওয়ার ফলে একটি বাজপেয়ীর মতো লোকও সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল যে উনি সংসদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ তা দেখাতে পারেন। কিন্তু আমাদের পক্ষে মুশকিল হচ্ছে এখানে যে আমাদের এই পর্যন্ত দু একটা সংসদে যেমন পঞ্চম এবং সপ্তমে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ আসন পান নাই, কিন্তু অন্য দলের আনকন্ডিশনাল সাপোর্ট দেওয়ার কারণে তাদেরকে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় নাই। কারণ ওই ৩০ জন মহিলা এখন তো ৫০ জন, ওনাদের প্রক্রিয়াটা এমন ভাবে ছিল তখন যে তখন তিনি সংখ্যাগরিষ্ঠতা পেলেন। যেমন পঞ্চমে যেই মুহূর্তে জামাত বললো যে আমরা বিএনপি কে আনকন্ডিশনাল সাপোর্ট দেব, অটোমেটিকলি ৩০টা সিট বিএনপি পেয়ে গেল। একই অবস্থা সপ্তমে আওয়ামী লীগের ক্ষেত্রে যখন জাতীয় পার্টি বললো যে আমরা সরকারকে আওয়ামী লীগকে সাপোর্ট করব, কারণ আওয়ামী লীগ ৯৭-৯৬ সালে 146 মানে ওদের ৪টা আসন শর্ট ছিল, কিন্তু শর্ট ছিল এবং জাতীয় পার্টি যে মুহূর্তে বললো যে তারা সমর্থন দেবেন, অতএব ওই ৩০ সিট তাদের জন্য তখন তাদের পক্ষে চলে গেল, যে কারণে সরকার গঠন করতে কোনো প্রবলেম বা সরকারকে সরকার থেকে সরানোটা অসম্ভব কাজ আমাদের জন্য। আর আইনের ক্ষেত্রে যেটা বলা আছে যে এটাও এক ধরনের ফর্মাল অর্থে বলছি, কারণ যতগুলো আইন পাস হয় আইনের উৎস হচ্ছে সরকার। সংসদে থেকে আইনের উৎস হয় যেটা আমরা বলি প্রাইভেট মেম্বার্স বিল, মানে বেসরকারি সদস্যের বিল বাংলাদেশের ইতিহাসে খুবই কম, বোধহয় ৫-৭টার বেশি বা ৭-৮টার বেশি গত ৪০-৫০ বছর পাস হয় নাই। অতএব আইন যেগুলো হয় শতভাগ আইনই এখন সরকারের আইন হিসেবেই ভার্চুয়ালি সরকার থেকেই আসেন, এবং যেহেতু ওই যে সরকারি দলের সদস্যদের সরকারের বিরুদ্ধে বা বিপক্ষে ভোট দেওয়ার যে কারো দলের পক্ষে, যেহেতু সরকারি দলের সদস্যদের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই, অতএব কোনো আইনই এখানে সংসদে বাদ দেওয়ার কোনো সুযোগ সেখানে নেই। ছোট্ট একটা জিনিস এখানে যদি বলে যায় যে রাষ্ট্রপতি চাইলে একটুখানি এই জায়গায় তার কথা বলার সুযোগ থাকে, সেটা আমরা পরবর্তী সময় আলোচনা যখন যাবো তখন ওখানে হতে যাবো। সেই জন্য বলছি দুটো ফাংশন ফর্মাল ফাংশন যেগুলো কাগজে কলমে আছে, বাস্তবে আসলে সরকারি এটাকে ডমিনেট করছেন, কিন্তু পরের দুটো ফাংশনের ক্ষেত্রে মোটামুটি ওই সংসদের আমি মনে করি যে যদি চান সংসদের পক্ষে ভূমিকা রাখার সুযোগ বড় মাত্রায় আছে, যে গভর্নমেন্টকে রেসপন্সিবল করা। সেটাকে আমরা দুটো মাত্রায় বলতে যাচ্ছি, মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটি এবং রেসপন্সিবল গভর্নমেন্টের আমাদের ইন্ডিভিজুয়াল মিনিস্টারিয়াল রেসপন্সিবিলিটি অ্যান্ড কালেক্টিভ ক্যাবিনেট রেসপন্সিবিলিটি। কোনো মন্ত্রী তার মন্ত্রণালয় যাবতীয় কর্মের জন্য দায়ী থাকবেন, এবং কনভেনশনালি বিলেন বা ইন্ডিয়ার ক্ষেত্রেও একাধিকবার ছিল যে কোনো মন্ত্রী ফেল করলে অথবা সংসদে তার বিরুদ্ধে যদি বড় ধরনের অভিযোগ আসে বা তার বিরুদ্ধে অনাস্থা আসে, তারা রিজাইন করেন। আর কালেকটিভ ক্যাবিনেট রেসপন্সিবিলিটির ক্ষেত্রে যে মন্ত্রিসভা এজ এ হোল সংসদে অনাস্থা থাকলে তাদেরকে রিজাইন করতে হয়, যেটা আজকাল খুব একটা নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল মিনিস্টার রেসপন্সিবিলিটি এখনো অনেক দেশেই আছে, কিন্তু ইন্ডিয়াতেও দেখা যায় যে মন্ত্রীরা রিজাইন করেন। কিন্তু আমাদের এখানে এই ধরনের কোনো উদাহরণ আজ পর্যন্ত আসে নাই। দু একটা উদাহরণ যেটা আছে সেটা প্রথম একটা ছিল যে জিয়াউর রহমানের আমলে আমাদের জহিরুদ্দিন খান, উনি টেকনোক্র্যাট কোটা থেকে মন্ত্রী ছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পলিসির কারণে উনি রিজাইন করতে হলেন যে ওনার। আর এরপরে দুই একটা মন্ত্রীর পদত্যাগের ঘটনা আছে, কিন্তু সেগুলো বাস্তবিক পক্ষে প্রধানমন্ত্রী তাদের উপরে চাপাই দিচ্ছেন যে তারা রিজাইন করে, নিজের থেকে স্বেচ্ছায় উদাহরণ কম। সেই জন্য এখন প্রধান কাজ হচ্ছে সংসদের মেকিং দি গভর্নমেন্ট বিহেভ, অর্থাৎ সরকারকে দায়বদ্ধ করা। আমরা এখানে দুটা ভাগ করছি যে দুই ভাগে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মেথড আছে, যেটা আরেকটা হচ্ছে কালেক্টিভ। কালেক্টিভ হচ্ছে আমরা কমিটির মাধ্যমে, এবং সেখানে দেখা যাচ্ছে যে
তিন ধরনের কমিটি গুলো আছে যেগুলো বড় আকারে কাজ করে। একটা হচ্ছে আর্থিক কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিংস কমিটি। কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেক মন্ত্রণালয় সংক্রান্ত যে কমিটি গুলো আছে এদের হাত কিন্তু অনেক লম্বা। মানে এই কমিটি গুলো যদি চায় তাহলে সরকারের পাশ কাটিয়ে দেওয়া, সংসদকে পাশ কাটানোর কোন রাস্তাই নেই এদের হাতে। কারণ বিল গুলো স্ক্রুটিনাইজ করার থেকে শুরু করে তাদের হাত লম্বা। এই জন্য বললাম তারা চাইলে মন্ত্রণালয় যে কোনো বিষয় তারা অনুসন্ধান পর্যালোচনা করতে পারে এবং সেই বিষয়ে সিদ্ধান্ত তারা গ্রহণ করতে পারে। কিন্তু আবার ওই একই জিনিস, যেহেতু 10 জনের মধ্যে 9 জনই হয় সংসদের কম্পোজিশনের কারণে দেখা যাচ্ছে গত 3 সংসদে তো প্রায় 10 জনের মধ্যে 9 জনই হচ্ছে সরকারি দলের সদস্য, যে কারণে তাদের পক্ষে সরকারকে জবাবদিহি করার ক্ষেত্রে তারা এক ধরনের। কিন্তু আমরা অনেকগুলো টেকনিক বের করেছি, বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর কাল, যেটা যেটা আমরা এবং ব্রিটেনের দুনিয়ার কোনো দেশে এই জিনিসটা এখনো নেই। তো আমি পরে একটা ছোট্ট করে টেবিল দেখাচ্ছি, দেখবা যে ওখানের মধ্যে এই যে এই বিশেষ করে এই প্রশ্নের জিনিসটা পুরো দেখাতে যাচ্ছিলাম যে আসলে কতটুকু আমাদের এখানে ইফেক্টিভ এটা। এটাকে একটু ছাত্ররা কি দেখতে পারে, একটু বড় করতে পারবে? আমি তো দেখতে পারি। স্যার এটা বড় করার সুযোগ নাই, বাট এইভাবে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, বুঝি। ঠিক আছে, আমি এটা লেফট হ্যান্ডে যেটা হচ্ছে এটা হচ্ছে যে ডিমান্ড আছে, অর্থাৎ প্রস্তের কি কি করছে তার কন্টেন্টটা আমরা দেখাতে যাচ্ছিলাম। তো এর মধ্যে অনেক কিছু, বেশিরভাগই দেখা যাচ্ছে যে তথ্য চাওয়ার জন্য এই প্রশ্নটা করা হয় যে এটা চাই, ওটা চাই, ওটা চাই। এখানে দুটো জিনিস আছে, একটা দেখবা যে সিকিং ক্লারিফিকেশন অন অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস। আমি যদি লাল দাগ দিয়ে দেখা যাবে? স্যার কোনটায় লাল দাগ দিতে হবে বলেন, আমি সেটা দিয়ে দিচ্ছি ও, স্যার। দেখতে হবে। সিকিং 1 2 3 চতুর্থ পঞ্চমটা দেখো, সিকিং ক্লারিফিকেশন অন অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাপসেস and asking explanations for policy failure। এই দুটোই হচ্ছে আসলে জবাবদিহিতার ক্ষেত্রে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। বাকি যেগুলো আছে সবগুলোই কেউ নিজস্ব এলাকার জন্য কোনো প্রজেক্ট বা আদার থিং চাচ্ছেন, কেউ তথ্য চাচ্ছেন, কেউ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, যেটা আমরা জবাবদিহিতার ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলতে পারি না। তাতে দেখো যে এটা কিন্তু খুবই কম, যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে দেখা যাচ্ছে 9% প্রশ্নের হচ্ছে জবাবদিহিতার ক্ষেত্রে দেখা যায় মোটামুটি জবাবদিহিতার পক্ষে পড়ে। কিন্তু মন্ত্রীদের কাছে যে প্রশ্ন করা হয় তার 4 ভাগ দেখা যাচ্ছে তোমার এই প্রশ্নগুলোর মধ্যে পড়ে। 1.7 হচ্ছে ডিমান্ডিং, যেটা বলছি আমরা ওইটা রিড্রেস। আর ইয়েটা হচ্ছে যে এক্সপ্লানেশন ফর পলিসি ফেলিউর, সেটা হচ্ছে 3.8। তাহলে কত হলো? 6। 6 হচ্ছে তোমার টোটাল 100 ভাগ প্রশ্নের মধ্যে 6 ভাগ প্রশ্ন সত্যিকার অর্থে জবাবদিহিতার ক্ষেত্রে সংসদ সদস্যরা ব্যবহার করতে যাচ্ছেন। কিন্তু এই সাথেই দেখো ইন্ডিয়ার এক্সাম্পলটা, ইন্ডিয়াটা আমাদের সাথে এই জায়গায় একটা পার্থক্য দেখবা, অলমোস্ট 25%, 19.9, 4.5, 23, 24.4। দেখতে পাচ্ছ? স্যার জি। এটা ছাত্ররা কি দেখতে পাবে? ছাত্ররা দেখতে পাবে। মানে দেখা যাচ্ছে এই জন্যই যে আমাদের সাথে যে ইন্ডিয়ার ছোট করে উদাহরণ আমি দেখানোর জন্য, পাকিস্তানে নাই। দেখো পাকিস্তানটা ভার্চুয়ালি জিরো বলতে গেলে। মোটামুটি প্রশ্নটা তথ্য জন্য তারা ব্যবহার করছে পাওয়ার জন্য, কিন্তু জবাবদিহিতার ক্ষেত্রে ইন্ডিয়ার হচ্ছে এক্সেপশন, যেখানে 3 দেশের মধ্যে এটা একটা বড় আকারে জবাবদিহিতার হাতিয়ার হিসাবে পার্লামেন্টারি প্রশ্নটাকে ব্যবহার করা হয়। আমাদের এখানে একেবারেই বলতে গেলে 60%, মানে আমরা পাকিস্তান থেকে অনেক বেটার, কিন্তু ইন্ডিয়ার তুলনায় অনেক অনেক পেছনে আমরা এখন পড়ে আছি। যে প্রশ্ন বিভিন্ন কারণ হচ্ছে, অভিজ্ঞতার কারণে আমাদের সংসদ সদস্যদের সবচেয়ে বড় অবস্থা হচ্ছে যারা আছেন আমাদের সংসদ সদস্য, তার তো অধিকাংশই তারা হচ্ছেন অরাজনৈতিক বা তারা ব্যবসায়ী। তো কাজে ব্যবসার স্বার্থ ছাড়া তাদের যে প্রশ্নগুলো যদি দেখো কন্টেন্ট করলে, নিজেদের স্বার্থ ছাড়া খুব একটা বেশি ওই দিকে তারা যেতে যাচ্ছেন না। আর ভারতের ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে দাঁড়ায় অধিকাংশ সংসদ সদস্যরা হচ্ছে পেশাবী রাজনীতি, মানে প্রফেশনাল পলিটিশিয়ান। কাজে তারা লাইফ লং ক্যারিয়ার হিসাবেই
রাজনীতিকে বাছাই করে নিচ্ছেন, আর আমাদের এখানে দৌরাত্ম হচ্ছে বা ডমিনেন্সটা হচ্ছে এই ব্যবসায়ীদের, যারা ভার্চুয়ালি এখন বলতে গেলে বাংলাদেশটাকে গিলে খাওয়ার মতো অবস্থাতে তারা নিয়ে আসছেন। এত বড় আয় বৈষম্যের দেশ কাগজে পত্রে যা দেখা যাচ্ছে, বাংলাদেশটা এখন রেকর্ড করছেন যে সবচেয়ে বড় আয় বৈষম্যের দেশ হিসাবে। এটা আমাদের জন্য কি সুনামের জন্য না দুর্নামের জন্য? এইটা রাজনীতিবিদরা যারা দেশ চালাচ্ছেন তাদের অনেক সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার। আপনার গ্রোথ হচ্ছে সেই গ্রোথটা এখন আমরা বলিয়া হয়ে যেতে হবে যে এই দুটো সেক্টরের উপরে নির্ভর করে, এবং তারাই এখনো এগুলোকে কন্ট্রোল করছেন যে দেশ যদি টিকে আর থাকতে পারবে না তার একটা প্রমাণ। স্যার স্যার হ্যাঁ বলো। একটু স্লাইডগুলো একটু আগায় যেতেন তাহলে স্যার পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্বে আমরা হয়তো বিষয়গুলো আরো একটু হ্যাঁ যাচ্ছি, চলে যাবো। আমি তো এইটা যাচ্ছি। এখন আমি এটা বলছি না এই জন্য যে এরপর আমি একটু দু একটা জায়গায় ইয়া করবো, স্কিপ করবো, যে শেষের দিকে নামতে যাচ্ছে আমি ওখানে, যে এই আচ্ছা তো বলে যাই। এখন আমরা এটা বলছি যে গণতন্ত্র, যেটা প্রথমে বলি নাই, এখন বলতে যাচ্ছি যে গণতন্ত্রকে, আমার হাতে কত সময় আছে আর আমার বলো তো? স্যার আপনি আপনি শেষ করেন যত দ্রুত সম্ভব হয় স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াতে পার্লামেন্ট কোন সিস্টেমে কতটুকু ইফেক্টিভ অনেকগুলো শর্তের উপর নির্ভর করে। তার মধ্যে গণতন্ত্রের প্রকৃতিটা হচ্ছে অন্যরকম, যে আমরা এখানে দুই ধরনের গণতন্ত্র, আমার কথা না, অ্যারন লিফার্ট নামে এক ভদ্রলোক, নেদারল্যান্ডের খুব বড় মাপের, অনেকে জানে না, ওনারই দেওয়া এই মডেল গুলো, যেটা একটা হচ্ছে মেজরিটেরিয়ান মডেল, আর এটাকে আমরা বলছি কনসেনসাস মডেল। যেটা এখন কনসেনসাস মডেল, আমরা হচ্ছে মেজরিটেরিয়ান মডেল, যে যত ভোট পাবেন, বেশি ভোট পাইলে তাকে আমি নির্বাচিত বানিয়ে দিচ্ছি, তার কতবার ভোট পেলেন জনগণের সেটা তার কাছে আমরা আলাদা আনতে যাচ্ছি না। তাদের দেখা যাচ্ছে 20 ভাগ ভোট পেয়ে উনি এমপি হয়ে যাচ্ছেন, আর 80 ভাগ ভোট তার বিপক্ষে গিয়েও আমরা এখানের মধ্যে কাউন্ট করছি না। কাজেই এটা একটা এই যে মেজরিটেরিয়ান জিনিসগুলো, শুধু আমি এটাতে ইয়া করতে যাচ্ছি। আর অন্য জায়গায় যেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, দুটোর উপর আমি গুরুত্ব দিয়ে যেতে যাচ্ছি, যেটা পরে এই কারণে বলছি যে ব্রিটেনের মতো দেশে কিন্তু মেজরিটেরিয়ান সিস্টেম ফলো করছে, কিন্তু এই মেজরিটেরিয়ান সিস্টেমে যা আমরা যেটা বলছি সবই আমি পাবো, আমি মেজরিটি, এই জায়গাটার মধ্যে তারা কিছু ব্যতিক্রমধর্মী কাজ করছেন। সেটা দেখাচ্ছি আমি একটু পরের স্লাইডটাতে চলে যাই। এখানে এই জায়গাটার মধ্যে আসো, Auspicious type democracy is adapting consensual tactics. এটা হবে 14 নম্বরে যাও, আর পরেরটা, এর পরেরটা, আর পরেরটা, এইটা। অর্থাৎ আমরা ব্রিটেন বা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডা সবটাই আমরা অস্ট্রেলিয়া টাইপ ডেমোক্রেসিতে আছি, মেজরিটেরিয়ান সিস্টেমের মধ্যে আছি। কিন্তু মেজরিটেরিয়ান সিস্টেমে ওরা কিছু কনসেনসুয়াল মেকানিজম তারা ইউজ করছে, যেটা করার ফলে গণতন্ত্র টিকে থাকার অন্যতম কারণটাই হচ্ছে সেটা। যে তার মধ্যে এর মধ্যে থাকা, যেটা উদাহরণ হিসাবে বলতে যাচ্ছি আমরা, প্রভিশন ফর অপোজিশন ডেজ ইন দ্য ইউনাইটেড কিংডম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় 30 দিনের মতো বছরের সংসদে কি আলোচনা করা হবে সেটা বিরোধী দল ঠিক করে। এখন 100 দিনের মতো সংসদে কি আলোচনা করা হবে সেটা ব্যাক বেঞ্চাররা ঠিক করে। ব্যাক বেঞ্চাররা হচ্ছে, ছাত্রদের জন্য বলছি, মন্ত্রী যারা বাকি সব সদস্যই হচ্ছেন ব্যাক বেঞ্চার, শুধু মন্ত্রীরাই হচ্ছেন ফ্রন্ট বেঞ্চার। কাজে সংসদে কি আলোচিত হবে এটা শুধু সরকারই ঠিক করছেন না, ব্যাক বেঞ্চাররা ঠিক করছেন 100 দিনের মতো, 1/3 এর বেশি সময় যে সংসদে কি আলোচনা করা হবে সেটা মেজরিটি পার্টি ঠিক না করে ব্যাক বেঞ্চাররা ঠিক করছেন। 3 নম্বর হচ্ছে কমিটি যে চেয়ার গুলো থাকে সেগুলো বিভিন্ন দলের মধ্যে তাদের সংখ্যা অনুপাতে তারা বন্টন করেন, যেটা আমরা বলছি শেয়ারিং অফ পার্লামেন্টারি পাওয়ার, যেটা আমার এখানে মেজরিটেরিয়ান প্রিন্সিপাল ফলো করা হয়। ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ব্রিটেন, যেগুলোতে ওরা নিয়মিত ভাবে তারা, আমরা যেটা বলছি যে সংসদের ক্ষমতাটাকে তারা শেয়ার করছেন, যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, কিন্তু পাকিস্তানের মতো দেশেও বিরোধী দল থেকে দেওয়া হয়। বাংলাদেশ দুর্ভাগা যে এখানে, এবং রেগুলার কনসালটেশন বিটুইন গভর্নমেন্ট এন্ড অপোজিশন অন ইম্পর্টেন্ট ন্যাশনাল ইস্যুস, আমি এদের দিচ্ছি নট ইন বাংলাদেশ, নট বাংলাদেশ, নট বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশ ছাড়া পাকিস্তানের মতো দেশে পর্যন্ত এই যে অনেকগুলো ইম্পর্টেন্ট ইস্যুস রয়েছে সরকার আর বিরোধী দলের মধ্যে, অর্থাৎ যেটা শত্রু ভাবাপন্ন যে মনোভাব, যেটা সেটা তোমাকে ছাড়তে হবে যদি গণতন্ত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয় এবং সংসদকে কার্যকর করতে হয়।
আর লাস্টে যে আমি সেটা বলতে চাচ্ছি যে কেন কার্যকর করতে হলে কি কি শর্তগুলো দরকার আমাদের। কারণ আমি ওই যে দুইটা গণতন্ত্রের পক্ষে শুধু একটা কোর প্রিন্সিপালটাকে দিয়েছিলাম যে মেজরিটারিয়ানিজম আর কনসেনসুয়ালিজম, সেটাকে আনার জন্যই ওখানে বললাম। এই যে রুলস গুলোর কথা বলা আছে, এই রুলস গুলো যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংসদ কোনোটাই কার্যকর হবে না। যে প্রথম হচ্ছে দি legitimacy of elections as the only, I stress on that, the only mode of regime change be accepted and honored. এখন আমাদের এখানে তো আমি উইন করলে ইলেকশন ফেয়ার, আমি ফেল করলে ইলেকশন আনফেয়ার। কাজে এই মেন্টালিটি যতক্ষণ এই ভারতের মতো দেশে চিন্তা করো, কংগ্রেসের মতো পার্টি যেখানে 550 সিটের মধ্যে 40 সিট বা 32 সিট পেল, সে তো ইলেকশনে লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। তা আমার এখানে যেই হারে সেই এটাকে প্রশ্ন তোলে। অতএব এই মেন্টালিটি পরিবর্তন করা ছাড়া কোনোভাবে যাবে না। 2 নম্বর হচ্ছে সরকারে যারা যাবেন তাকে সরকার চালাতে দিতে হবে, কারণ তার একটা নির্ধারিত মেয়াদ আছে এবং জনগণ তাকে একটা নির্ধারিত মেয়াদে ভোটে দেওয়ার জন্যই দেয়। এখন যদি আমি বলি একদিনও সুখে থাকতে দিব না, একদিনও সরকার চালাতে দিব না, যেটা আমাদের এখানে সরকার বিরোধী দল প্রায় যারা বিরোধী দলে থাকে তারা বলেই থাকেন যে একদিনও শান্তিতে থাকতে দিব না, যেটা সবচেয়ে বড় অগণতান্ত্রিক কথাবার্তা। মানে গণতান্ত্রিক দেশের সবচেয়ে বড় অগণতান্ত্রিক কথা হলো সরকারকে সরকার চালাতে দিব না এবং বিরোধী দলকে বিরোধিতা করতে দিব না। কাজে এই দুটো জিনিস হচ্ছে আমার এখানে একবারে উল্টো জিনিস। যেটা দেখো এখনো দেখো ভারতের মধ্যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে শেষ করতে যাচ্ছি। মোদী ইভেনকে প্রথম মেয়াদে মোদী সরকার যখন প্রধানমন্ত্রী হলো, মোদীর প্রথম দিন যেদিন শপথ গ্রহণ করার কথা ছিল সেদিন সে বলছে আমি শপথ গ্রহণ করবো না। যুক্তি হিসেবে বলছিল ওদিন রাজীব গান্ধীর মৃত্যু দিবস ছিল, সে বলছে আমি করবো না, যে ভারতের একজন প্রধানমন্ত্রীর মৃত্যু দিবসে আমি করতে যাবো। দ্বিতীয়ত হচ্ছে যেটা হয় যে যিনি স্পিকার হন, প্রধানমন্ত্রী এক হাত ধরে স্পিকারের আর বিরোধী দলের নেতা বা নেত্রী আরো হাত ধরে তাকে নিয়ে চেয়ারে বসে দিয়ে আসেন। বলা হয় যে আপনি এখন আমাদের দুপক্ষের কারই পক্ষ না, আপনি উভয় পক্ষের লোক। কাজে এই যে ট্রেডিশন গুলো চলে আসে, যে এই যে ট্রেডিশন গুলো সেট করতে হয়, কারণ আমার এখানে যেখানে দুই পক্ষের মধ্যে কোনো কথাই চলে না, সেখানের মধ্যে কিভাবে আমরা চালাবো। এবং সর্বশেষ কথাটাই হচ্ছে পার্টিজান গভর্নমেন্ট, নন পার্টিজান অ্যাডমিনিস্ট্রেশন, যেটা আমার এখানে শূন্য। যে যিনি আসেন সরকারে তাকে কত মাত্রায় আমলাকে এবং প্রশাসনকে দলীয়করণ করবেন। অতএব আমার এখান থেকে দেখা যাচ্ছে যে শর্তগুলো গণতন্ত্র এবং সংসদকে কার্যকর করার জন্য প্রয়োজন, সবটাই আমার এখানে কাগজে কলমে আছে, বাস্তবে কোনোটাই নেই, সবটাই আমার উল্টা দিক থেকে যাচ্ছে। অতএব এখানে খুব সহজে এবং খুব অদূর ভবিষ্যতে যে মনোভাব পরিবর্তনের কোনো লক্ষণ এই কোভিডের মতো সময়ও দেখা যাচ্ছে যে এই লক্ষণ দেখা যাচ্ছে না। অতএব আমরা মনে হচ্ছে দুর্ভাগা দেশ হিসাবেই বহুদিন আমাদের টিকে থাকতে হবে। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন স্যার জি আমরা এখন প্রেজেন্টেশন থেকে বের হয়ে যাব। আমরা ফ্লোর, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, টপ করে দিবা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন জি এখন স্যার আমরা এখন ফ্লোর ওপেন করতে চাই। তবে ফ্লোর ওপেন করার আগে আমরা আমরা একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আপনারা যারা আলোচনা শুনছেন, যারা এতক্ষণ শুনছিলেন, আমি দেখতে পেরেছি অলরেডি আমাদের মধ্যে জয়েন করেছেন সাদিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। স্যার আছি স্যার, ভিডিও অফ করে রেখেছি স্যার। স্যার ঠিক আছে, একটু সেটা হচ্ছে যে আপনারা যারা প্রশ্ন করতে চান আপনাদের অপশনে দেখেন রেইজ হ্যান্ড বলে একটা অপশন আপনাদের মাঝে আছে। তার আপনারা প্রশ্ন করার আগে আমি একটু আপনাদেরকে বলে রাখি, আমাদের ওয়েবিনারের পরবর্তী অতিথি হিসেবে উপস্থিত হবেন আমাদের তোফায়েল আহমেদ স্যার। স্যার অলরেডি আজকে আমাদের সাথে আছেন। এরপর আগামী 13 তারিখ আমাদের সাথে কথা বলতে সম্মতি দিয়েছেন ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর। এছাড়াও আমাদের সাথে আরো কথা বলবেন পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রাক্তন মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ খান,
তারা সম্মতি দিয়েছেন আমাদের সাথে কথা বলবেন। তো পরবর্তীতে আমরা আমাদের ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা আমাদের এই বিষয় নিয়ে ডিক্লারেশন গুলো আমরা দিব। সেটা ছাড়াও আমাদের যে আলোচনাগুলো প্রতিনিয়ত হচ্ছে সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে রিয়েল টাইমে বা আমাদের পার্টিসিপেন্ট যারা থাকেন তারা পার্টিসিপেট করতে পারেন না নানাবিধ লজিস্টিক্যাল প্রবলেমের কারণে। তো এই পর্যায়ে আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমাদের কিছু রেইজ হ্যান্ড আসছেন। সাদিক স্যার অলরেডি রেইজ হ্যান্ড করেছেন। সাদিক স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার যদি পরিচয়টি দিয়ে প্রশ্নটি করতেন প্লিজ। আচ্ছা, আমি সাদিক হাসান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিকেশন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর এবং নিজাম স্যারের মানে শিষ্য বলা যেতে পারে। এবং কারণ আমার একাডেমিক গুরু হিসেবে আমি তাকেই স্বীকার করি যে আমি যা কিছু লিখেছি এখন পর্যন্ত সেটার শিখিয়েছেন আমাকে নিজাম স্যার সেই 20 বছর আগে যখন আমি প্রথম জয়েন করি চিটাগং ইউনিভার্সিটিতে। তো স্যারের ক্লাস কখনো করা হয়নি, কিন্তু আজকে জাস্ট আমার সৌভাগ্য যে স্যার একটা লেকচার শেষের অংশটুকু শুনলাম। স্যারকে একটা জাস্ট আমি প্রশ্ন করতে যাচ্ছি, যদি পারমিশন পাই। কৃষ্ণ। জি জি স্যার, আপনাকে প্রশ্ন করার জন্য ফ্লোর দেওয়া হয়েছে স্যার। থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে যে স্যারের যেই লেকচারটা শুনলাম সেখানে স্যার দুঃখ করে বলছিলেন যে আমরা খুব দুর্ভাগা এই বিভিন্ন কারণগুলো, এবং সেই কারণগুলো স্যার ব্যাখ্যা করেছেন যে কি কারণে দুর্ভাগা। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের কি সমস্ত সমস্যার উৎসটা কি কনস্টিটিউশন না? কারণ আমাদের কনস্টিটিউশন যখন প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে নিয়ে আসা হয় তখন যেভাবে করে নিয়ে আসা হয়েছিল এটা সম্পর্কে একটা গল্প প্রচলিত আছে, যেখানে যেখানে প্রেসিডেন্ট ছিল সেখানে শুধুমাত্র রাবার দিয়ে মুছে সেখানে প্রাইম মিনিস্টার করা হয়েছিল। তার মানে প্রেসিডেন্ট যেরকম প্রচন্ড রকমের অথরিটিয়ান পাওয়ার তিনি এক্সারসাইজ করতেন সেটাই এখন প্রাইম মিনিস্টার করছেন। তো যদি ওই ধরনের একটা অবস্থা থাকে তাহলে সেখান থেকে আসলে ডেমোক্রেটিক যেই বলবো যে অ্যাটিটিউড বা ডেমোক্রেটিক যে এক্সারসাইজটা সেটা কতখানি সম্ভব? যদি আমাদের মেন্টালি থাকি ওই প্রেসিডেন্সিয়াল ফর্মের সেই মানে একদম অথরিটি কি বলে যে অনেকটা সেই মানে একচ্ছত্র পাওয়ার বা ক্ষমতা এক্সারসাইজ করা যেরকম থাকে, তাহলে সম্ভব কিনা। এই সাথে একটু বলে রাখি যে স্যার একটা বোধহয় বড় সুযোগ ছিল 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে চেঞ্জ করার, কিন্তু সেখানেও কিন্তু কিছু তেমন কিছু করা হয় নাই। তো স্যার কি মনে করেন যে আমাদের মানে কনস্টিটিউশনটাকে আসলে কি আবার নতুন করে একটু নাড়াচাড়া করা দরকার বা একটু চেঞ্জ করা দরকার? না হলে কি নাকি আসলে অন্য কোনো উপায় আছে যে এই দুর্ভাগা দেশের ট্যাগ থেকে নিজেকে মানে উদ্ধার করা বা বেঁচে আসার? থ্যাংক ইউ স্যার। স্যার জবাব দিব না পরে সবগুলা নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে যাবো? স্যার আপনি এই প্রশ্নটির জবাব দিয়ে দেন স্যার। আচ্ছা, স্যার তোমাকে অনেক ধন্যবাদ। অনেক মানে সহজ করে তুমি বলে ফেলছো, প্রশ্নটার জবাব অত্যন্ত কঠিন। এটাকে সহজে আমি আমার পক্ষে জবাব দেওয়া কঠিন কাজ এই অর্থে যে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াটা আসলে প্রধান, আমরা কনস্টিটিউশন যেগুলো মেকানিজমের কথা বলি কোনটা নাই আমাদের, সবই তো আছে। বা তুমি যেটা বললা প্রেসিডেন্সিয়াল থেকে পার্সন ইয়াতে পার্লামেন্টারি লিখে আসতাম, তুমি যদি নাও করতে যে মেকানিজম যদি সবই আমরা এখানের মধ্যে দিয়ে দিই তাতে তো কিছু আসে যায় না। কারণ দলের গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে দল। আর দল ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আমরা গণতান্ত্রিকরণ করতে না পারবো, এক কথা যেটা বলতে চাই এটা হচ্ছে আমার পূর্ব শর্ত। দলের গণতান্ত্রিকরণ হচ্ছে পূর্ব শর্ত। কারণ তুমি যদি ব্রিটেন আমেরিকা কানাডাতে যদি রেগুলার নিয়মিত দলীয় নির্বাচন না হয় তাহলে তুমি মনে করো ওরা আমাদের মতো রাজনীতিগত আচরণ করবে না। কারণ এখন করতে হবে না, কারণ আগামী বছরই তো তার দলের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বা তারা যে লোয়ার লেভেল থেকে কনস্টিটিউয়েন্সি লেভেল থেকে তাদের যে যে সদস্যদের দলীয় সদস্যদের যে তাদের তাদের ইচ্ছা প্রকাশ করার যে সুযোগ আছে আমাদের কিন্তু কিছুই নেই। এখন তো নেতা নেত্রীরা যেটা বলেন যে উপর থেকে, এই জন্য বললাম যে এক কথা যদি বলতে চাও এই মুহূর্তে যদি আমাকে প্রায়োরিটাইজ করতে বলো প্রথমটাই হচ্ছে দলের গণতান্ত্রিকরণ। তারপর এটা কেয়ারটেকার কথা যেভাবে করতে যাচ্ছে সেটা হচ্ছে উল্টো পথে। সেটা কিভাবে করতে হবে, এটা ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে দলের গণতান্ত্রিকরণ প্রক্রিয়াটা আমাদের যেতে হবে। আমার যেটা মনে হচ্ছে যে এটা করা ছাড়া তুমি সংবিধান বা অন্য কোনো প্রতিষ্ঠান যতই পরিবর্তন করো, কারণ আমাকে তো জবাবদিহিতার আওতায় আনতে হবে প্রথম, এবং আমার জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত অন্যদিকে জবাবদিহিতার সুযোগ তুলনামূলক কম। অর্থাৎ আমাকে প্রথম যারা কোর অ্যাক্টরস রাষ্ট্র পরিচালনা তাদের জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত আগে না আনবো, এই ভোট নির্বাচনে এগুলো তো উল্টাপাল্টা কথাবার্তা, এগুলো হয় নাকি?
দলের প্রক্রিয়াতে গেলে তখন তাকে বাধ্য হয়েই দুই দলের মধ্যে বা আমাদের দেশে একটা অত্যন্ত ভালো জিনিস, পঞ্চম সপ্তম পর্যন্ত তো একটা দ্বিদলীয় ব্যবস্থা গড়েই উঠছিল আমাদের, কিন্তু এরপর থেকে গেলে সব অঘটনগুলো ঘটা শুরু হলো আর কি। তা আমার তো তুমি এক অর্থে বলতে চাও যে দলের গণতান্ত্রিকরণ হচ্ছে এই মুহূর্তে বা অন্যতম প্রধান। দেখো না এখনো তো এই দলের লোকজন বলছে না বড় বড় দলের যে আমরা কারা, আমরা তো কেউ না। তো কেমনে হলো জিনিসটা? আমি আজ 40 বছর রাজনীতি করি, আমার নমিনেশন নাই, আর আজকে জয়েন করি আজকে নমিনেশন আসে। তো এখন তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, দুর্ভাগ্য কেন বললাম, এটা হয় না কি কোনোদিন? আমাকে চাকরিচ্যুত করে তুমি আরেকজনকে বসে দিলে জায়গা, সেটা আর কি মনে হচ্ছে যেটা আর কি। এক কথা জবাব দিতে পারবো না, আগে বললাম, তবে মনে হচ্ছে এটা আমার কাছে যদি বলো 1 নম্বর শর্ত। স্যার আমরা মনে হয় আবার একটু প্রশ্ন নিতে পারি। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমাদের কোনো অসুবিধা নেই বলবেন। স্যার আমরা এখন দুটি প্রশ্ন নিব। সাইদুর রহমান, সাইদুর আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সাইদুর। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আমি সাইদুর রহমান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচ আর মাস্টার স্টুডেন্ট, মাস্টার ফার্স্ট সেমিস্টার। স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার কি মনে করেন না যে সাউথ এশিয়ান ডেমোক্রেসি তার ক্যারেক্টারিস্টিক্স পরিবর্তিত হচ্ছে বা তারা তার যে বৈশিষ্ট্য তা অনেকাংশে হারিয়ে ফেলছে? কারণ এখন গণতন্ত্রের নামে যা চলছে তাতে আমরা দেখতে পারি যে এক ধরনের ডিক্টেটরশিপ, যেমন ভারতে মোদি যা বলে তাই, আবার বাংলাদেশে এক অর্থে প্রধানমন্ত্রী এটা ডিক্টেটরশিপ বলবো না, কিন্তু প্রধানমন্ত্রী এটা ব্যর্থতা, যে তার কাছে যারা আছে তারা হয়তো বিষয়টা বোঝে না, সর্বক্ষেত্রেই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করছে। স্যারের কাছে আমার আরেকটা প্রশ্ন যে স্যার আপনি কি মনে করেন না যে বাংলাদেশের এই যে সংশোধনী সংসদীয় অকার্যকর, তার পিছনে বড় একটি কারণ হলো আর্টিকেল 70, যেটাতে বলা হয়েছে যে সংসদের কোনো সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। আমি তো মনে করি স্যার যে যেটা আমার সীমিত যে জ্ঞান, এই জ্ঞানের কারণে যদি আমরা ভারত বা পাকিস্তানের দিকে দেখি, তাদের সংসদে তো সবাই কথা বলে যে বাংলাদেশ যে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে, কিন্তু আমাদের দেশের সংসদে আর্টিকেল 70-র কারণে যদিও আমি ভুল করতে পারি, আমাদের যে কোনো সংসদ সদস্য তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না। তো এখন স্যার মন্ত্রী যা বলবে তাই তো জি হুজুরি করতে হবে। স্যার এ ব্যাপারে স্যারের মতামত কেমন করছি যদি আমরা আর্টিকেল 70টা সংশোধন করি যে। সাইদুর আমরা মনে হয় স্যার মনে হয় আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন। আমরা এখন আরেকটি প্রশ্ন নিব মশিউর রহমান, ডক্টর মশিউর রহমান। মশিউর রহমান আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি একটু করুন, ডক্টর মশিউর রহমান। ডক্টর মশিউর রহমান আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন প্লিজ। হ্যাঁ, আমি মোহাম্মদ মশিউর রহমান বলছি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক। আমি প্রফেসর ডক্টর নিজামুদ্দিন আহমেদ স্যারের ছাত্র এবং আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে স্যারকে সুযোগ পেলাম। স্যারের সাথে আমার সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থা থেকে এ পর্যন্ত একাডেমিক বিভিন্ন সময় স্যারের সাথে আমার যোগাযোগ আছে। স্যার আমার পিএইচডি কালীন সময়ও আমাকে অনেক গাইড করেছেন। সো থ্যাংক ইউ স্যার। স্যার আমি যে বিষয়টা স্যার আপনার আলোচনা শুনেছি, স্যার আলোচনাটা বেশ চমৎকার ছিল, অনেক ইনফরমেশন আছে এখানে। সো আমি স্যার একটু যে সবাই বিষয়টা জানে একটু শেয়ার করা, বাংলাদেশে যেটাকে বলা হয় পার্লামেন্টারি ডেমোক্রেসি। স্যার ডেমোক্রেসির যে মেইন বিষয় সেটি হচ্ছে আসলে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিদের দ্বারা পার্লামেন্ট পরিচালিত হবে। দ্যাট মিনস এটা একটা বিষয়, এবং পার্লামেন্টে ডেমোক্রেসি প্র্যাকটিস হবে। পার্লামেন্টে যারা নির্বাচিত হবে সেখানেও সিদ্ধান্তগুলো ডেমোক্রেটিক হতে হবে। এটাই হচ্ছে বেসিক যে বিষয় যেটা বুঝি। এখন স্যার আমাদের দুর্ভাগ্য হচ্ছে স্যার আমরা পার্লামেন্টে যারা নির্বাচিত করি যাদেরকে, তাদের প্রধান কাজ আসলে আইন প্রণয়ন করা, আইনের ব্যাখ্যা দেয়া, এই বিষয়গুলো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই বিগত 91 এর পর থেকে আমরা দেখে আসছি যে পার্লামেন্টে আসলে এমপিরা আইন প্রণয়নের চেয়ে তারা
অন্য কাজে বেশি ব্যস্ত থাকেন, তারা আইন প্রণয়নের ব্যাপারে তাদের খুব একটা আগ্রহ নাই। ইভেন এরকমও হয় বিভিন্ন সময় যখন আইন পাস হয়, আবার আগ্রহ থাকবেই বা কেন, আমাদের যেখানে বলা আছে বিরোধী দল যদি সারাদিনও একটা কোনো একটা একটা জনবিঘ্নিত একটা আইনও যদি সরকার পাশ করে, সেখানে যদি বিরোধী দল সারাদিনও এটা নিয়ে আলোচনা করে, আলটিমেটলি কণ্ঠভোটে গিয়ে সরকারি দলের যে প্রস্তাব সে আইনটা পাশ হয়ে যায়। এতে করে কি হয়, কোনো একটা আইনের ভুল ত্রুটি সরকারি দলের এমপিরা যেহেতু জানে যে সরকার প্রস্তাব করেছে আইনটা পাশ হয়ে যাবে, যার কারণে সরকারি দলের এমপিরা ইভেন আইনটা ভালো করে দেখে না, যার কারণে আমাদের আইনে অনেক ত্রুটি চলে আসে এবং বিরোধী দলের কোনো প্রস্তাব সে আইনে কখনোই আমলে নেওয়া হয় না, দুই একটা টুকটাক সংশোধনী ছাড়া। আর মোস্টলি আরেকটা হচ্ছে স্যার, আমাদের পার্লামেন্ট বেশিরভাগ সময় ব্যয় হয় আসলে স্তুতি দিয়ে। এই প্রধানমন্ত্রীর স্তুতি, রাষ্ট্রপতির স্তুতি, বিভিন্ন নেতাদের স্তুতি নিয়েই একটা যে কোনো একটা প্রশ্ন করতে যাবে 2 মিনিটের জায়গায় 1.5 মিনিট স্তুতি চলে। তো যেখানে পার্লামেন্টে রাষ্ট্রের রেভিনিউ টাকা খরচ করে পার্লামেন্ট পরিচালিত হয়, সেখানে রাষ্ট্রপতির ভাষণের উপরে মাসের পর মাস আলোচনা হয় এবং সেই আলোচনায় কোনো ফলপ্রসূ রাষ্ট্রের জন্য মানে কাজে আসবে এরকম কিছুই সে আলোচনা হয় না, শুধুমাত্র একদল আর একদলকে গালিগালাজ, এগুলো এই হচ্ছে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি চলে। আপনার মূল ইভেন স্যার যদি একটা সময় মূল বক্তব্য- একটু একটু শেষ করছি। ইভেন স্যার একটা সময় দেখা গেছে যে এই যে উপজেলা পরিষদে এমপিদের উপদেষ্টা করা, সেখানে রাশেদ খান মেনন এবং আকম মোজাম্মেল হক এই দুইজন উপজেলা পরিষদে এমপিদের প্রধান উপদেষ্টা করা নিয়ে তারা স্পষ্ট বিরোধিতা করেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু যখনই কণ্ঠভোটের প্রশ্ন আসছে তখন তারা আবার সে আইনের পক্ষে সায় দিয়েছেন। তো এই আলোচনার তো কোনো মানে নাই। এখন এই যে ডেমোক্রেসি স্যার পার্লামেন্টে, এই ডেমোক্রেসি কি আমরা আসলে পার্লামেন্টারি ডেমোক্রেসি না বলে কি পার্লামেন্টারি অটোক্রেসি বলবো কিনা? কারণ হচ্ছে স্যার আমাদের মানে প্রত্যেকটা জায়গায় যে এটা একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে স্যার যেখানে এমপিদের আপনি যেটা বলেছেন স্যার যে এমপিদের জবাবদিহিতার বিষয়টা, এখন এমপিরা একটা সময় লিস্ট রাজনৈতিক অনেক নেতারা এমপি নির্বাচিত হতেন, কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি যে আসলে নানান কারণেই হয়তো ভোটের বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে অনেক অনেক অরাজনৈতিক ব্যক্তি এখন পার্লামেন্টে চলে আসছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের যাও ছিল পার্লামেন্টের ডেমোক্রেসি সেটা আরো খারাপের দিকে যাচ্ছে। এটা কি স্যার পার্লামেন্টারি অটোক্রেসি নয়? Thank you. ধন্যবাদ ডক্টর মশিউর রহমান স্যার। আপনি এবার যদি দুজন বক্তব্য দিয়েছেন ছোট করে বলে যাবেন, আসলে অনেক মশিউর অনেক কিছু অবতারণা করছেন, ও কোনোটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই, তবে ব্যাখ্যাটা হয়তো ও যেভাবে চিন্তা করছে আমি হয়তো যেভাবে চিন্তা করছি না। ও যা বললো ব্রিটিশ পার্লামেন্টের সাথে কথা বললে এই কথার জবাব, ও যা বললো ওটাই ওরা বলবে যে আমাদের কোনো কাজ নাই, সংসদ সরকার খেয়ে ফেলছে, সরকার ইত্যাদি ইত্যাদি করে। এখন যেটা দুদিক থেকে আসি, একটা হচ্ছে আইনসভা আইন প্রণয়ন করে না, এটা বাংলাদেশের ক্ষেত্রে শুধু প্রযোজ্য না, পৃথিবীর সকল পার্লামেন্টারি ডেমোক্রেসি যেগুলো ব্রিটেনের অনুকরণে করা হয় সকল দেশের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। বিলের 80, 90, 95 ভাগ সব বিলই সরকার থেকে আসা, গভর্নমেন্ট থেকে অরিজিন হয়। কিন্তু যে কাজটা মশিউর হয়তো ভালো করে দেখে নাই বা আসে না বা আমাদের অনেকে জানে না, সেটা হচ্ছে এখন সংসদে উত্থাপিত প্রত্যেকটা বিলই কমিটিতে পাঠানো হয় এবং কমিটির রিপোর্ট, আমি মশিউরকে অ্যাডভাইস করি কমিটির রিপোর্টগুলো দেখবা সম্ভব হলে। কমিটির রিপোর্টের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে যে প্রচুর আলোচনা সমালোচনা করার পরে অনেক অ্যামেন্ডমেন্ট করা হয় রিপোর্টের, এবং তখন রিপোর্টটা সংসদে আসে। যেহেতু সংসদ থেকে, সংসদীয় কমিটি থেকে মোটামুটি বেশিরভাগ রিপোর্ট গুলোই কনসেনসাস ভিত্তিতে হয়, অনেক পরিবর্তন সেটার মধ্যে থাকে। 100 কত পর্যন্ত আমি কাউন্ট করছি যে অ্যামেন্ডমেন্ট রিপোর্টের মধ্যে আসছে, একটা থেকে শুরু করে 100-150 কাছাকাছি পর্যন্ত পৌরসভা 2009 যেটা আসছিল, এটা ছোট বড় হতে পারে অ্যামেন্ডমেন্ট। যার জন্য এখন যেটা হচ্ছে যে ঠিক আগের মতো বিল যেভাবে সংসদে আসে ওভাবে পাস হয় না। এর একটা বড় অংশে দেখা যাচ্ছে কমিটিতে অ্যামেন্ডমেন্ট হয়ে তারপরে এটা সংসদে আসে। অতএব আমাদের এখানে এটা সংসদ আইনে, এবং এটাই হচ্ছে ব্রিটেন, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সব জায়গায় একই প্র্যাকটিস। সব জায়গাতেই বিলের সিংহভাগ আছে সরকার থেকে, এবং কমিটির সংসদের কাজ হচ্ছে ওই বিলগুলোর উপরে তাদের মতামত দিয়ে সেখানের মধ্যে কন্ট্রিবিউট করা, সেটা করছে আমাদের এখানের মধ্যে। আর 2 নম্বর হলো অটোক্রেসি বস্তু, যেখানে আছে পৃথিবীর সব দেশে যেখানে মেজরিটি পার্টি আছে সেখানে অটোক্রেসি আছে। সেই জন্য যে আমি ওই যে ওয়েস্টমিনস্টার সিস্টেমের সেকেন্ড লাস্ট যে শেয়ারিং অফ পার্লামেন্টারি পাওয়ার যে কথাটা বলা হয়, মেজরিটেরিয়ান সিস্টেম
বাট দেয়ার ইজ শেয়ারিং পার্লামেন্টারি পাওয়ার। ওইটা আমরা ছাড়া প্রায় সব দেশে আছে, পাকিস্তানের মতো দেশে আছে। অতএব আমাদের ওই জায়গায় না গেলে এই আউটক্রেডিট সিস্টেম থেকে আমাদের যাওয়ার কোনো রাস্তা আমাদের মধ্যে নেই। কাজেই এইটা আমরা মনে রাখতে হবে ভ্যালিডিটিয়ান সিস্টেম, কিন্তু আমাকে কিছুটা কনসেনসাল মডেল থেকে দিতে হবে, যেটা সব পার্লামেন্টারি সিস্টেমে দিচ্ছে ভ্যালিডিটিয়ান সিস্টেম, আমরা ছাড়া। সেই জন্য বললাম যে আমরা দুর্ভাগা, যেটা বলছিল আর একটা প্রশ্ন, সাইদুর রহমানের। জি স্যার, হ্যাঁ, সাইদুর রহমানের একটা প্রশ্ন ছিল স্যার। জি সাইদুর রহমানের জন্য একটা সংশোধনী হচ্ছে এই অর্থে যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব দেশেই 70 ধারা আছে। আমাদের 70 ধারা সব জায়গায় আছে, কিন্তু একটুখানি শক্ত, আমরা বেশি শক্ত, ওরা একটু কম। এবং তোমাকে মনে রাখতে হবে ভারত 47 সালে স্বাধীন হওয়ার পর 42 বছর পরে এই ধারা চালু করছে, আমরা শুরুতে করলাম। তার মানে কি, তার অভিজ্ঞতা ভালো ছিল না, অতএব 70 ধারাতে গুরুত্ব। এখন তুমি কত মাত্রায় রাখবা, আমি এটা পরিবর্তন বা কিছুটা অ্যামেন্ডমেন্ট করার দরকার। কারণ 70 ধারা না থাকলে সরকারই থাকবে না, সরকার না থাকলে গণতন্ত্র নাই, পার্লামেন্ট নাই। অতএব এটাকে আরো রিল্যাক্স করা দরকার। এটা এক পর্যায়ে যে কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে স্বাধীনতা দেওয়া দরকার, যাতে তারা কথা বলতে পারে। আর ওই জন্য মানে ভারত এবং পাকিস্তানের উদাহরণটা নিবা যে ভারত কেন 42 বছর পরে আমি কথা বলবো, এই ধারা চালু করলো, ওটার জন্য। স্যার এবার আমরা, আমি জি জি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি স্যার, আমরা আপনার কাছে আসতেছিলাম স্যার, আপনি বলুন স্যার। ধন্যবাদ। হ্যাঁ, বলুন। প্রফেসর নিজাম হচ্ছে আমাদের বাংলাদেশে পার্লামেন্টের উপরে যে খুব বেশি স্টাডি হয় না। বাংলাদেশ পার্লামেন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে লেখা, ওটা উনি করেছেন। তো ওনাকে ধন্যবাদ, আজকে নিয়ে আসছেন আপনারা। কিন্তু সময় এবং ইন্টারাকশনের যে মেথড, তার কারণে হয়তো আমরা অনেকের প্রশ্ন বা এগুলো ঠিকভাবে করতে পারছি না। তা আমি অন্য একটা দিকে বলতে চাই, এটা যারা বিশেষ করে টিচাররা আছেন তারা এটা দেখতে পারেন। যখন 2014 সনে পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরপরই ধরুন 2-3 দিনের মধ্যেই গাজী টিভির একটা টক শোতে গেলাম। ওখানে নাইমুল ইসলাম খান, আকমল হোসেন ঢাকা ইউনিভার্সিটির, তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর সাহেব ছিলেন আরেফিন সাহেব, আমি এই 4 জন ছিলাম। তো পার্লামেন্টের কাছ থেকে কি প্রত্যাশা, পার্লামেন্টের এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। তো আমি বলছিলাম যে এটা এখন প্রত্যাশার প্রশ্ন পরে, গভর্নমেন্ট কারা করবে সেটা ডিসাইডেড, অপোজিশন কোথায় পাবেন সেটা চিন্তা করেন। পার্লামেন্টে তো একটা অপোজিশন লাগে, পার্লামেন্ট তো এক পার্টি দিয়ে হয় না, এক দল, একটা অপোজিশন লাগে। তাহলে 2014 সাল থেকে যেটা আমাদের ক্রাইসিস শুরু হয়েছে, অপোজিশন পাওয়ার সমস্যা। পার্লামেন্টে অ্যাকচুয়ালি রিয়েল অর্থ কোনো অপোজিশন নাই। এটা তখনও ইমার্জ করেছে এভাবে। তখন বললাম যে এখন এটা নিয়ে সবাই খুব দুশ্চিন্তায় পড়ে গেল, অপোজিশন কোথায় পাবো। তাহলে এই টোটাল থ্রু আউট দিস ইয়ার্স ফ্রম 2014 টু 2019-20 পর্যন্ত সেম সংকটের এক্সটেনশন কন্টিনিউস, যে উই আর নট গেটিং এনি অপোজিশন ইন দ্য পার্লামেন্ট। তাহলে এই অপোজিশন তো এই পার্লামেন্ট তো কাজ করবে না, যা হওয়ার তাই হচ্ছে। এখন যখন এই নির্বাচন যেটা হলো লাস্ট নির্বাচন, তার প্রাককালে এরকম আরেকটা টেলিভিশন টক শোতে আমি আর প্রাক্তন আইনমন্ত্রী মতিন খসরু সাহেব ছিলেন। একদম শেষ কথাটা আমার ছিল, আমি এটা ইচ্ছা করে শেষ সময়টা নিয়েছিলাম, এটার কোনো উত্তর দেওয়ার দরকার নাই, উত্তর দিতে গেলে ঝগড়া লেগে যাবে। সেটা সত্যি আমি বললাম ঠিক আছে, আপনারা তো চালিয়ে আসছেন এতদিন, এখন বলেন এবার নেক্সট অপোজিশন কারে বানাবেন। এটাই এখন আমাদের চাওয়া, কারণ আপনারা গভর্নমেন্টে থাকবেন সেটা ধরাই আছে, গভর্নমেন্ট চেঞ্জ হবে না, আপনারা একাধিপত্য নিয়ে থাকবেন সেটা ঠিক আছে। টু হুম ইউ আর সাইনিং দি টাস্ক অফ অপোজিশন। উনি তো বললেন এটা কি বললেন বলে ওদিকে প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এখন এই ধারাবাহিকতায় আমাদের পার্লামেন্ট এখন টোটাল, এটা হচ্ছে আসলে পলিটিক্যাল সিস্টেম। আপনি পলিটিক্যাল সিস্টেম থেকে আলাদা করে পার্লামেন্টকে আলোচনা করে ওখানে কিছু পাবেন না। আমার পলিটিক্যাল সিস্টেমটাই একটা ডিফারেন্ট শেপ নিয়ে ফেলেছে। যেমন সাদিক সাহেব বলছেন কনস্টিটিউশন, সাদিক যারা বলছেন কনস্টিটিউশন, ঠিক আছে। এখন সবকিছু মিলিয়েই আপনি নিজাম সাহেব বলেছেন পার্টি ডেমোক্রাটাইজেশন। এখন সবটা মিলিয়ে আমার পলিটিক্যাল সিস্টেমটা এমন একটা জায়গায় চলে গেছে, ওখানে আপনি যাই দেন, ওই মেশিনের ভিতরে যাই ঢুকান, এটা গার্বেজ যাই ঢুকান, এটা বের হবে অন্য জিনিস হয়ে বেরোবে, এক জিনিস হয়ে বেরোবে, এর মধ্যে দ্বিতীয় কোনো সিস্টেম নেই।
আপনি ওখানে যাই দিবেন এটার আউটপুটটা হবে সেম। এই এই গোলকধাঁধা থেকে আমরা কিভাবে বেরোবো জানি না। এখন কথা হচ্ছে আমরা পার্লামেন্ট নিয়ে আলোচনা করছি। পার্লামেন্ট তো আসলে কোনো অধিবেশন যেগুলো হয় এগুলো সব রিচুয়াল। এখানে তো কোনো রিয়েল অর্থ ডিবেটের জন্য, ডিসকাশনের জন্য, ডিসিশনের জন্য পার্লামেন্টের অধিবেশন হয় না। অধিবেশনে যাই হোক না কেন, এটা হ্যাজ বিন ডিসাইডেড সামওয়্যার ডিসাইডেড, এবং পার্লামেন্টে যাই করুক না কেন কিছু আসা যায় না। আর অপোজিশন কি বলবে সেটাও তারা দেখার সময় পজিশনের দিকে দেখেই যে একটা কথা বলে। রিয়েল অর্থে কোনো অপোজিশন নাই। একটা আইনের, একটা লর, একটা বিলের যে বিরোধিতা করবে, একটা বিলের আনবে, পার্লামেন্টের থেকে সাহস করে কোনো বিরোধী দল এই কথাটা বলছে না। একটা বিরাট ক্রাইসিস হচ্ছে, এই ক্রাইসিসের মধ্যে পার্লামেন্টের মধ্যে কিন্তু বিরোধী দল সে ক্রাইসিস নিয়ে কথা বলছে না। ওই যে স্তব প্রস্তুতির কথা মুশফিকুর রহমান যেটা বলেছে, এখন এগুলো সবকিছু মিলিয়ে এখন দেশটা আমরা টোটাল সিস্টেমটা, সোশ্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম যদি হোল সিস্টেম ধরেন, পলিটিক্যাল সিস্টেম তার সাব সিস্টেমে হয়, সবটাই কিন্তু এখন একটা বিশেষ যন্ত্রের ভিতরে ঢুকে পড়েছে। ওখান থেকে একই জিনিস বের হয়। যখন একটা বিশ্ববিদ্যালয় ফোরামে, এখন তো এটা আমরা অনলাইনে কথা বলছি, একটা বিশ্ববিদ্যালয়ের একটা ফোরামে কথা বললেও কিন্তু ওখানেও কিন্তু আবার মুখ চাওয়াচাই করে কথা বলা হয়। কিন্তু এখন কিন্তু ওপেনলি মাইন্ড বলে না। এখন এক ধরনের কালচার অফ সাইলেন্স, সেলফ সেন্সরশিপ, এটা এমন একটা অবস্থা চলে গেছে, এখান থেকে কিছু বেরোবে না। পার্লামেন্টের কথা কেন বলছেন না আপনি? আমার বিশ্ববিদ্যালয় থেকেও কিছু বেরোবে না, সিস্টেম থেকেও, কারণ ওখানেও কিন্তু একই জিনিস। কারণ আমাদের প্রাপ্তি অলরেডি হয়ে গেছে যাদের, তারা একরকম, প্রাপ্তির আশায় আছে তারা একরকম, আবার প্রাপ্তি না অন্য প্রাপ্তি হতে পারে, উল্টো প্রাপ্তি, নেগেটিভ প্রাপ্তি, তারা অন্যরকম। এখন এইসব করিডোরে এখন সবখানে কিন্তু এক ধরনের সিস্টেম দাঁড়িয়ে গেছে। আমি এক সময় সোভিয়েত ইউনিয়নের কথা আমরা বলতাম যে সবসময় কেজিবি লেগে আছে, কথা বলা যাচ্ছে না। পাকিস্তানের জিয়াউল হকের সময় একটা জোক ছিল যে এখন ডেন্টিস্টরা সবাই নাক দিয়েই কিন্তু যন্ত্র ঢুকায় কিন্তু দাঁত অপারেশন করে, দাঁত ফেলে, কারণ কেউ মুখ খোলে না। কেউ মুখ খোলে না বলে দাঁত নাকের দিয়ে নাকি তারা ওই ফোর্সেপ ঢুকাই দিয়ে ওইটা বের করতো। এখন আমি বিদেশে থাকাকালীন সময় কিছু ইরাকির সাথে ছিলাম একসাথে। ইরাকিরা বলতো যে আমাদের 3 জনের মধ্যে একজন কিন্তু গোয়েন্দা, সুতরাং কথা বলা যাবে না। এখন আমাদের কোথায় কাছে জানি না, কিন্তু আমরা কেউ কথা বলছি না, কেউ লিখছি না, তাই না? এইরকম একটা সিস্টেমের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। সেটা শুধু পার্লামেন্টের কোন সংকট না, সেটা শুধুমাত্র কনস্টিটিউশনের সংকট না, সেটা শুধু পলিটিক্যাল পার্টির সংকট না, এটা সোশিয়ালি পর্যন্ত সবখানে এটা এখন চলে গেছে। এখন ঘরের মধ্যেও কিন্তু কেউ একটু জোরে কথা বলছে না। দেখলাম যে কথা বলার সময় মুখে হাত দিয়ে ফেলে, টেলিফোনে কথা বলছে না সাহস করে কেউ, টেলিফোন না ট্যাপ হচ্ছে। আমি জানি না, কিন্তু এরকম একটা ভীতি, একটা ভীতির পরিবেশ, এটা আসল হোক নকল হোক, ফিকটিশিয়াস হোক, এক ধরনের এই যে ফিয়ার, মানে ফিয়ার ফ্যাক্টর এমন ভাবে কাজ করছে, কেউ কিন্তু তার মুখ খুলছে না। তাহলে এই 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 অবস্থার মধ্যে দিয়ে আমরা যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, এইসব ডিসিপ্লিনের লোকজন, এরা কিন্তু এখন এই বিষয়টার উপরে কিন্তু গবেষণা করা উচিত। এটা কেন হচ্ছে, এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে, এটা থেকে বেরোনোর উপায় কি? মানে এখন হয়তো আমরা ছোট ছোট সাব সিস্টেম নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, সেটাও করা দরকার। বিশেষ করে ছাত্রদের জন্য পার্লামেন্টটা কি, পার্লামেন্ট কিভাবে কাজ করে, পৃথিবীর পার্লামেন্ট কোন পার্লামেন্ট কিভাবে কাজ করে, ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে কাজ করে, আমেরিকান কংগ্রেস কিভাবে কাজ করে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট কিভাবে কাজ, এটা জানা ঠিক আছে, ইন্ডিয়ান পার্লামেন্ট, তখন আমাদের একটা কম্পারিজন আমরা দেখতে পারবো। কিন্তু আমি যেটা ক্রাইসিসের কথা বলতে গিয়ে বলছি, এটা যে আমরা এমন একটা ক্রাইসিস ঢুকেছি, এটা শুধু মেয়ের একটা ছোট পলিটিক্যাল ক্রাইসিস না, এটা কোনো কনস্টিটিউশনাল ক্রাইসিস না, এটা টোটাল ওভারঅল একটা সোশ্যাল ক্রাইসিস আমরা ঢুকে পড়েছি। আমরা কোনখানে ছিলাম 70-তে, যখন স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়, স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে আমরা ভোটাধিকার এক্সারসাইজ করেছি, সেই ভোটাধিকার না পাওয়ার কারণে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এই করে আমরা এক ধরনের সিস্টেম চালু করেছি। কিন্তু এখন যদি আমরা আসি এই 50 বছরের ব্যবধানে, 49 বছরের ব্যবধানে আমরা কোথায় আসি, কিভাবে কোথায় যাব, আমাদের দিন তো শেষ হয়ে গেছে মোটামুটি, কিন্তু আমাদের সারা যারা সামনে আসছে তারা কোথায় যাবে, তাদের একটা পথ দিশা দেওয়া দরকার। ধন্যবাদ, আমি অনেক বেশি কথা বলে ফেলেছি বোধহয়। না না, অনেক ভালো। এটা বড় না, এক্স্যাক্টলি বললাম যে পার্লামেন্ট আসল জায়গায় হাতটা দিয়ে পার্লামেন্ট যেটা বলে ছাত্ররা আলোচনার জন্য মূলত আর কি। না ঠিক আছে, ঠিক আছে। এখন পার্লামেন্ট হ্যাজ বিকাম সাম সর্ট অফ ইররিলেভেন্ট ইনস্টিটিউশন ইন বাংলাদেশ, কারণ পার্লামেন্ট তো রেলেভেন্স নাই গভর্নেন্সের মধ্যে, টোটালি ইররিলেভেন্ট এটা। এটা কিছু নাই। হাত আছে, তারা প্রশ্ন করতে চায় আমাদের শিক্ষক
সাইফুল ইসলাম। সাইফুল, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? সাইফুল, আপনি জি কি স্যার, আমি শুনতে পাচ্ছি। সাইফুল, আপনার পরিচয় দিয়ে ছোট্ট করে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত দ্বিতীয় বর্ষে। আমার স্যার প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখি যে গণতন্ত্রের যে শুদ্ধ চর্চা হচ্ছে সারা বিশ্বে, সেখানে একটা সরকার দল গঠন করে হয়তো 45% অথবা 40% ভোট নিয়ে, কিন্তু বাংলাদেশের আমাদের যে লাস্ট নির্বাচন হয়েছিল সেখানে দেখছি যে আমাদের যে বর্তমান ক্ষমতাসীন দল, তারা অন্তত 80% বা এর অধিক ভোট নিয়ে তারপর হচ্ছে তারা দল হচ্ছে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, তাহলে তাহলে হচ্ছে কি আমাদের দেশে কি এখন গণতন্ত্রের শুদ্ধ চর্চা হচ্ছে, বা দেশের নাগরিক হিসেবে আমাদের কি করা উচিত, বা এটা আসলে কি কারণে হচ্ছে? এখন মানে এর সমাধান কি স্যার? আমার আমার ধন্যবাদ প্রশ্ন সাইফুল। হচ্ছে এটা আর কি। আমরা আরেকটি মতামত দিতে চাই। রশিদ ইসলাম শেখ স্যার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনি যদি এই বিষয়ে আপনার মতামত ব্যক্ত করেন, মানে আজকের জি, আলোচনার। ধন্যবাদ মডারেটর। আমি আমার শিক্ষাগুরু নিজামুদ্দিন স্যার, তোফায়েল স্যারদেরকে সালাম জানিয়ে, এবং যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, সাদিক স্যারও আছেন, আমার একজন সহকর্মী আছে মশিউর রহমান, এবং বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আছেন একজন, এবং আমার ছাত্রছাত্রী সবাইকে আসলে শুভেচ্ছা জানিয়ে একটু জানার জন্য, আমার অনেকগুলি কথা তোফায়েল স্যার অলরেডি বলে ফেলেছেন। তারপরেও আমি একটু জাস্ট আমার কোশ্চেন করবার দুঃসাহস নেই, বাস একটু নিজাম স্যারের কাছে বিনীত ভাবে একটু জানবার বলো বলো বলো। স্যার, আসলে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে, সেখানে তো স্যার পার্টি পলিটিক্স থাকবে। পার্টি পলিটিক্স তো স্যার আমরা কিভাবে দেখছি? এটা পার্টি পলিটিক্স কি স্যার ডেমোক্রেসি আছে? এইটা স্যার এক। দ্বিতীয়ত হচ্ছে স্যার, বাংলাদেশের যে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, যে সোশ্য পলিটিক্যাল যে স্ট্যাটাস, যে সমস্ত লোকগুলি যে রাজনীতিতে আসছে, এদের যে ডেমোক্রেটাইজেশনের যে প্রক্রিয়াটা, সেটি তো স্যার আমরা গলত দেখি। যে তোফায়েল স্যার যেটা বলছে সোশ্যাল সিস্টেম, সেখানেও তো আমরা একটা গলত দেখতেছি। এখন কনস্টিটিউশন দিয়েই কি হবে স্যার? ভালো ভালো আইন থেকেই কি হবে? আমি তো স্যার, এই যে তোফায়েল স্যার বলেছেন কালচার অফ সাইলেন্স, যেখানে স্যার পার্টিতে ডেমোক্রেসি নেই, সেখানে পার্লামেন্টে কি করে ডেমোক্রেসি চর্চা হবে স্যার? দেশে কিভাবে ডেমোক্রেসি চর্চা হবে? প্লাস এখানে স্যার যদি আমাদের পলিটিক্সটাকে মেসুড হতে হবে স্যার। পলিটিক্সটা তো আমরা মেসুড দেখছি না। মেসুড পলিটিক্সটা লিড করবে যে ডিটারমিনেন্টাল কন্ট্রোল ওভার ইটস পলিসিস এন্ড প্র্যাকটিসেস, কিন্তু আমার পলিটিক্সটা স্যার মেসুড নেই। তাহলে কি করে আমরা এখানে 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 আমরা কন্ট্রোল নিব ইয়েতে? এটি একটি প্রশ্ন। আর আরেকটা বড় বার এখানে স্যার, আমার কথা আমাকে বন্ধ করবার অন্যতম স্যার আছে এখানে ফ্লোর ক্রসিং যে আর্টিকেল এখানে জুড়ে দেওয়া হয়েছে, এখানে তো স্যার আমার গলা টিপে ধরা হয়েছে। আমার আমার ভালো লাগা না লাগা আমি তো স্যার বলতে পারছি না। এক্ষেত্রে একটি আইন পাশের সময় আমার মতামত থাকলেও সেখানে আমি দিতে পারছি না স্যার। এখন এই জায়গাটায় কি স্যার ভালো বা গণতান্ত্রিক প্র্যাকটিসের ক্ষেত্রে অন্তরায় কিনা স্যার? জাস্ট এতটুকু স্যার, ধন্যবাদ। রশিদ ইসলাম শেখ স্যারকে আপনার মতামতের জন্য। এ পর্যায়ে আমরা চলে যাব নিজামুদ্দিন আহমেদ স্যারের কাছে। স্যার, এই প্রশ্ন বা মতামতগুলো নিয়ে আপনার কোনো অভিমত, আপনার মতামত থাকলে। ছোট্ট করে বলে যায়, আমাদের ওই ছাত্র সাইফুল ইসলাম না, জি সাইফুল, আমাদের সাইফুল ইসলামের তো যেটা বললো যে এটা আসলে ভোটটা এখন বাংলাদেশে মূলত এক ধরনের আনুষ্ঠানিকতা। ভোটের সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্কটা নাই। কাজে এটা কত পার্সেন্ট ভোট পেলাম কি পেলাম এগুলো আসলে গণনা নিরর্থক। এটাকে যে ভোটের সম্পর্কে বড় ধরনের এখন পর্যন্ত নির্বাচন কমিশনই তার কোনো তথ্য দিতে পারে না। অতএব সেটা নিয়ে আমার মনে হয় যেন ভালো মন্দ কোনো মতামত খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না এটাতে। কারণ এটা ভোট পাবলিক কনসেন্ট বা পাবলিকের মতামতের কোনো রিফ্লেকশন ওখানের মধ্যে নেই। কাজে ওইটা যায় ওখান থেকে আর কি। আর আসলে দুটো জিনিস, একটা হচ্ছে ওই শুরুতেই যেটা বললাম যে পার্লামেন্টে রেসপন্সিবল পার্টি পলিটিক্স, অতএব ওই রেসপন্সিবিলিটির আওতায় সবাই পড়ে যাবে। কারা দলীয় রাজনীতি আসছেন, কারা ভোট দিচ্ছেন, কারা দাঁড়াবেন, সবই তো একটা নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঠিক করা হয়। আমার এখানে কোনোটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঠিক করা হয় না।
অতএব আমার তো এর থেকে যেহেতু ওয়ান ম্যান শো বা 1% শো যেখানে আসছে, সেখানে তো আর এর থেকে ভালো কিছু পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারতের মোদী চাইলেও যদি পারে না, কারণ তার দল তাকে এক পর্যায়ে আটকাবে, তাকে যেতে পারবে না বাইরের মধ্যে। বা বিরোধী দল যেখানে আছে, কারণ আমার এখানে যেখানে রেসপন্সিবল পার্টি পলিটিক্স কোনো সুযোগই নেই, যে কারণে আমার যে বারবার বলতে যাচ্ছি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান জিনিস হচ্ছে পার্টি সিস্টেম। পার্টি সিস্টেম গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যতক্ষণ জবাবদিহি না হবে, ততক্ষণ গণতন্ত্রকে জবাবদিহি করার কোনো রাস্তা আমার এখানের মধ্যে নেই। এখন ওই সত্যতার কথা যেটা ভালো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ও যেটা বললো যে আমি কিছু ভোট দিতে হবে, ওই যেটা বললাম রেসপন্সিবল পার্টি পলিটিক্স হলে সংসদে কোন বিলটা যাবে সেটা আগে পার্টি পার্লামেন্টের প্রোগ্রামে যাবে, যেটা আমরা অনেকেই জানি না, করতে চাই না। যে সংসদে পৃথিবীর সব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশে দেখা যাচ্ছে পার্লামেন্টের সিস্টেমে সরকার ডমিনেট করতে লেজিসলেটিভ প্রসেস থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যেমন ভারতে হোক বা বিশেষ করে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে, ওখানে তো সংসদে কোন বিষয়টা যাবে সরকার তো আগে আগে পার্টি ককাস যেটা বলে সেটা আগে তার পার্টির ফোরামে পেশ করে, পার্টি ফোরামে আলোচনার পরে সেখানে সিদ্ধান্ত পরে যখন সংসদে যায় তখন তার দলীয় সদস্যদের খুব বেশি কথা বলার দরকার হয় না, কারণ সে আগেই তো পার্টি ফোরামে তার মতামতটা ব্যক্ত করছে, পক্ষে বিপক্ষে ভোটাভুটি করছে, পক্ষে বিপক্ষে কথা বলছে। আমার তো এগুলো কোনো জিনিসই নাই এখানের মধ্যে। অতএব আমার কাছে সত্যের দ্বারা যেটা আছে দরকার, কিন্তু হচ্ছে যে সত্যের দ্বারা থাকতে পারতো যদি আমার পার্টির ডেমোক্রাটাইজেশন প্রচেষ্টা ওখানের মধ্যে থাকতো, সেখানে আমি কিছুটা হলে আমার মতামত ব্যক্ত করার সুযোগ পেতাম বা আলোচনা করতে পারতাম। এখন আমার এখানে যে রাজনীতির তো একটা বড় অংশ রাজনীতিবিদ না, তো কাজে তাতে এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সে যায় তার নিজস্ব স্বার্থে। এখন আমার 80% যদি অরাজনৈতিক ব্যক্তিত্ব ব্যবসায়ী হয়, তো ব্যাপারটা তো এখানে কোনো সময়ই না দেওয়ার জন্য, কথা বলার তার কোনো সুযোগ নেই, সেখানে তার জিনিস থেকে কথা বলতে যাবে। অতএব এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া দাঁড়ানোর তো কোনো রাস্তা আমার নাই, কারণ যেখানে রাজনীতিবিদ নাই, যেখানে অরাজনৈতিক ব্যক্তিত্বটাই, ব্যক্তিত্ব বলতেও আমার প্রশ্ন দাঁড়ায়, কারণ ওনারা যারা এত ক্ষমতা অর্থশালী হলেন, কিসের ভিত্তিতে অর্থশালী হলেন, যে প্রায় বলে যে যেখানে 1 মাস গার্মেন্টসে বেতন দেওয়ার মতো আপনার ক্ষমতা নাই, সরকারকে সেটার জন্য টাকা দিতে হয়, এই তথাকথিত ধনী ব্যক্তিরা তথাকথিত ব্যবসায়ীদের বা ইয়েতে কি আপনার মান দরকার এটা করার জন্য, কিন্তু এরাই তো এখন সবকিছুকে ডমিনেট করছে, সবকিছু কন্ট্রোল করছে এরা। এই অরাজনৈতিক ব্যক্তিদেরকে তো আপনাকে রাজনীতি থেকে সরাতে হবে, রাজনীতিবিদদের হাতে, যেটা এখন আজকাল বলছেন অনেকে, আওয়ামী লীগের অনেকে বলছেন রাজনীতিবিদদের হাতে আসতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে না আসবে, এবং এই রাজনীতিক নেতা নেত্রীর হাতে আনতে হবে, এবং সেটাকে জবাবদিহিতামূলক রাজনীতি বানাতে হবে, যেমন হচ্ছে রেসপন্সিবল পার্টি পলিটিক্স। কাজে সেটার সূত্র হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে একদম নিচের থেকেই, যে কে যাবেন, কোথায় হবেন, কে আমার দলীয় নেতা হবেন, সেটা ইম্প্যাক্ট খুবই দুর্ভাগ্য বলে আমি শেষ করছি। 71 সালের আগ পর্যন্ত প্রতিটা লেভেলেই ছাত্র রাজনীতি শুরু করে প্রত্যেকটা লেভেলে আমরা ওয়ার্ড ভিত্তিক ছিল না, ইউনিয়ন ভিত্তিক এই দলগুলো নির্বাচন করে, মানে ভোট করে করে আমরা দল করতাম। ছাত্র সংগঠন নিয়মিত ভাবে প্রতি বছর সংসদ নির্বাচন করে সেখানের মধ্যে। এখন কোথায়? এখন তো এই শব্দটাই উঠে চলে গেছে আমার, সবই বড় বড় নেতা, কিন্তু তার কোনো রাজনৈতিক, তার কোনো গণতান্ত্রিক ভিত্তি সেখানের মধ্যে নেই। কাজে আপনি খালি পার্লামেন্টে দাবো করতে গেলে আমার জায়গার থেকে প্রতিটা স্তর থেকেই তো গণতান্ত্রিক প্রক্রিয়া বা গণতান্ত্রিক অভিজ্ঞতা আমার আনতে হবে ওটার জন্য। এটাই ছাত্রদের কথা তো বললাম যে আমরা যখন কলেজে পড়ছি, এই সে বিশাল ব্যাপার, ভোট হতো, ভোটের পরে অভিষেক হবে, গান বাজনা হয়, আলোচনা হয়, এখন তো কিছুই ছাত্ররা জানে না এখান থেকে। তো কাজেই গণতন্ত্রে তো আমার শেখার কোনো সুযোগই নাই। আমি তো সে অটোক্রেটিক যুগে গণতন্ত্র দেখছি, যে পাকিস্তানে আমরা যখন আইবি শাসন ছিল তখন তো আমরা গণতন্ত্র দেখছিলাম, যে কলেজে আমরা ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমরা সংসদ নির্বাচিত করছি। এখনকার ছেলে মেয়ে তো জীবনোত্তরে সে ভোটই দেখে না, তো তাহলে তাকে আমি গণতন্ত্র শিখাবো করতে। সেই জন্য বলছি যে ওই রেসপন্সিবল পার্টি পলিটিক্স এর প্রক্রিয়াটা আমার আগে শুরু করতে, কারণ গণতন্ত্রের দলের গল্প নেই, নির্দলীয় গণতন্ত্রে আমি যেতে পারবো না। কাজে আমাকে ওই দিকটাকে একটু গুরুত্ব, যেটা ওই সাথীকের প্রশ্ন ছিল, যে আমাকে আগে ওই দিকটাকে গুরুত্ব দিতে হবে, এখান থেকে আমাকে দায়বদ্ধতা শিখাই আনতে হবে। স্যার আমরা মনে হয় আর আর শেষবারের মতো দুটি প্রশ্ন নিতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন রিফাত মাহমুদ, সে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। রিফাত মাহমুদ, আপনি যদি আপনার মতামতটি ব্যক্ত করতেন।
থ্যাংক ইউ সঞ্চালককে ধন্যবাদ। এবং আসলে আজকে খুবই একটা আমি বলবো যে খুবই একটা জলি এবং খুব ভালো একটা ডিসকাশন পেলাম আর কি। এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি দুইজন যে লিভিং লেজেন্ডস আমরা বলতে পারি, নিজাম স্যার তিনি শুধু পার্লামেন্টারি ডেমোক্রেসি না এবং বিভিন্ন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে গভর্নেন্স সেক্টর ফ্যাক্টরস গুলো নিয়ে তিনি গত লাস্ট 20-30 ইয়ার্স তিনি খুব সুন্দর রিসার্চ আমাদেরকে উপহার দিয়েছেন। সাথে সাথে তোফায়েল আহমেদ স্যার, এবং বলতে পারি হি ইজ দ্য লিভিং লেজেন্ড অফ লোকাল গভর্নমেন্ট। আমি যদি কারণ তোফায়েল স্যারকে আমি তার বই পড়েছি, টক শো দেখেছি, মানে আই এম আ বিগ ফ্যান অফ হিম। সাথে সাথে আমি লোক প্রশাসন বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান স্যারও আছেন, আমার খুব শ্রদ্ধাভাজন সাদিক স্যার আছেন, অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ, সাথে সাথে যারা স্টুডেন্ট তাদেরকেও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার আমার প্রশ্নটা যদিও একটু ডিফারেন্ট, মানে কিছুটা পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে অনেক কথা হচ্ছে স্যার, একটু জাস্ট আপনার কথার সুর ধরে স্যার একটা প্রশ্ন। আপনি স্যার আপনার স্লাইডে প্রথমেই বলেছিলেন আমাদের যে ইস্ট এশিয়ার যে দেশগুলোর কথা বললেন যে ওখানে গুড গভর্নেন্স ওরকম নাই, যেমন চর্চাটা একটু কম, তারপরও যেমন সিঙ্গাপুর আমরা ধরে নিতে পারি। তারপরও দেখা যাচ্ছে যে সিঙ্গাপুরের দ্য লেভেল অফ ডেভেলপমেন্ট, ইকোনমিক বলি, সোশ্যাল বলি, বা অন্যান্য যেসব ডেভেলপমেন্ট গুলো বলি, সেইগুলো আসলে ইটস মানে সারমাউন্টেবল, মানে এটা অ্যাচিভ করা ইজ হাইলি ডিফিকাল্ট যে কোনো দেশের জন্য। কিন্তু তার সো আমাদেরকেও বলা হচ্ছিল স্যার যে বিভিন্ন 2014 পর থেকে, ডিজিটাল বাংলাদেশ পর থেকে, যে আমরাও কিছুটা সিঙ্গাপুর মডেল ফলো করতে যাচ্ছি। তারপরে স্যার সিঙ্গাপুর মডেল ফলো করতে গেলেও বিভিন্ন ধরনের করাপশন বা বিভিন্ন ধরনের আরো ইস্যুস গুলো চলে আসে, যার মধ্যে কিছুটা হিন্ডারেন্স কাজ করছে। এখন স্যার আমরা সিঙ্গাপুর থেকে কি শিখতে পারি স্যার? সিঙ্গাপুর মডেল থেকে আমাদের কি শিখা যায়, সো দ্যাট আমরা ইকোনমিক্যালি বলি বা সোশ্যালি বলি বা পলিটিক্যালি হোক, যে কোনো ডেভেলপমেন্টের কি কি ইন্ডিকেটরস গুলো আমাদের ফলো করা উচিত স্যার সামনের দিকে? তাহলে স্যার একটু আমার মনে হয় পলিসি মেকারদের জন্য এটা একটা ভালো সাজেশন হতে পারে স্যার। ধন্যবাদ রিফাত মাহমুদকে। আরেকটি প্রশ্ন আমরা নিতে চাই, রাকিব হোসেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাকিব, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি আপনার পরিচয়, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? কি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ রাকিব হোসেন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্স স্টুডেন্ট। স্যার আমি যে প্রশ্নটা করতাম সেটা আসলে আমাদের সাথে রশিদুল ইসলাম শেখ স্যার এবং সাইদুর রহমান করেছেন, এই ফ্লোর ক্রসিং 70 নং আর্টিকেল নিয়ে। স্যার আপনি এটা নিয়ে যথেষ্ট ভালো বলেছেন, কিন্তু একটা বিষয় স্যার, যে আমাদের আপনি বলতেছেন এটা নিয়ে আগে আলোচনা হয়ে সেখান থেকে সেটা পাস হয় ঘরোয়াভাবে, তারপরে সংসদে আসে। তো স্যার আগে আলোচনা হচ্ছে, ওইখান থেকে পাস হচ্ছে, তো সংসদে তো এরকম একটা নিয়ম রাখতে পারতো দলের ভিতর, যদি সংসদে এমন হয় তাহলে দল থেকে বহিষ্কার হবে। কিন্তু সেখানে সংসদের যদি দলের বিপক্ষে বা কোনো বিলের বিপক্ষে মত দেয়, তাহলে তার কিন্তু সংসদ সদস্য পদ থাকতেছে না, যেটা একটা সংসদ সদস্যের জন্য একটা বড় ধরনের ক্ষতি। সে আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকতে পারতেছে না। তো স্যার এটা নিয়ে আপনি যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ। না স্যার, আপনি আচ্ছা, না ও এই যে আসতে যে আসতো জাকির, এটা আসলে দুটো দিক থেকেই তো এক অর্থে এটা অন্যায় কথা না। আমি এই দলের এখন দলের টিকিট ছাড়া কারো পক্ষে ভোটে উইন করা অসম্ভব অধিকাংশ দেশে, ইন্ডিপেন্ডেন্ট সংখ্যা খুবই ক্ষীণ। যার টিকেটে আমি নির্বাচিত হলাম, আমি ব্যক্তিকে কেউ চেনে না, চিনে আমি ওই দলের নামই, কাজে এর বিপক্ষে দেয়া তার দল একটা সিদ্ধান্ত গ্রহণ করছে, তার বিপক্ষে ভোট দেওয়া এটা একটা তো অনৈতিক ব্যাপারটা এমনি দেখা যায় চোখে, তুমি চোখ বন্ধ করলে বুঝলে। কারণ আমি তো তাহলে আমার নিজের সাথেই এক ধরনের প্রতারণা করলাম, কারণ যারা আমাকে সংসদে আনলো তাদের বিপক্ষে আমি দাঁড়ায় ভোটটা দিলাম। তাহলে তুমি ইন্ডিপেন্ডেন্ট ভোট করলে না কেন? তুমি ইন্ডিপেন্ডেন্টে দাঁড়ায় নির্বাচিত হয়ে আসো, যত ইচ্ছা তত তুমি সংসদে দাঁড়ায় ভোট দিয়ে যাও, কেউ তোমাকে না করবে না। কারণ তোমাকে শুধু একটা উদাহরণ দিই, ব্রিটিশ পার্লামেন্টে এরকম ভোট দেখা যায় একজন, কিন্তু একজনে বলছিল অলমোস্ট 99.9% ভোট পার্টি অনুযায়ী হয়। তো কাজে যেখানে এই আইন নেই সেখানেও দলের বিপক্ষে ভোট দেওয়ার উদাহরণ খুবই ক্ষীণ। ঠিক আছে, যে তোমাকে এটা মনে রাখতে হবে। কারণ ওই যে দুটো জিনিস, পরবর্তী নির্বাচনে যখন তুমি দাঁড়াতে যাবো তখন লোকজন তোমাকে বলবে তুমি তো আমার সাথে বিক্রি করে গেল, তোমাকে যে কারণে ভোট দিলাম ওই দলের পক্ষে আদর্শের জন্য, তুমি দলের বিপক্ষে যায় সেখানে ভোট দিলা, সেটা একটা বড় ব্যাপার। যেখানে এই আইন নেই
সেখানে কেন লোকজন দলের পক্ষে ভোট দেয় সেটা তো আমাকে জানতে হবে, ঠিক আছে? যে কেন ব্রিটেনে তো নাই, বা অস্ট্রেলিয়াতে নাই, নিউজিল্যান্ডে নাই, কিন্তু ওখানে কেউ দলের বিপক্ষে ভোট দেয় না। দেয় না দুই কারণে। এক, যে তার পরবর্তী সময় নির্বাচনে যখন দাঁড়াতে যাবে এই জবাব তাকে দিতে হবে, কেন তুমি দলের থেকে নির্বাচিত হয়ে দলের বিপক্ষে ভোট দিলে। এক। দুই নম্বর হলো যেটা একটু আগে বললাম, তুমি বললাম যে দল যখন সংসদে কোনো বিষয় নিয়ে আসে তার আগে তার দলীয় সদস্যদের সাথে আলোচনা করে, ওরা বলে ককাস মিটিং। প্রতি সপ্তাহে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রিটেনে প্রতি সপ্তাহে ককাস মিটিং হয়। ওই ককাস মিটিং এর মধ্যে পরবর্তী এক সপ্তাহে কি কি বিষয় আলোচিত হবে সেই বিষয়গুলো ওরা দলের মধ্যে আলোচনা করে। আলোচনা করার পরে ওরা একটা সিদ্ধান্তে আসে। অতএব এটা পার্টিসিপেটরি প্রসেসটা ওখানের মধ্যে কাজ করে, যেটা আমার এখানের মধ্যে নেই। আমি দুই দিক থেকে একটু খারাপ অবস্থা আছে, যে আমার এখানে তো দলের কোনো সবাই পার্লামেন্টারি পার্টি মিটিং হয় না বলতে গেলে। এক। দুই নম্বর হলো এই ধরনের একটা এখন আমার যদি এটা প্রত্যাহার করলে আওয়ামী লীগ ক্ষতি হবে। 300 সিটের মধ্যে 280 সিট তার, এর মধ্যে আরো 100 লোক চলে গেলে তো তার কিছু আসবে যাবে নাকি? কিছু আসবে যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে দুদিক থেকে এটাকে তুমি সমর্থন করা। আর সবচেয়ে বড় কথা হলো যখন এই এই ধারাটা অন্তর্ভুক্ত করা হয় তখন পাকিস্তানের অভিজ্ঞতা ছিল যে পাকিস্তানে এইভাবে সরকার পরিবর্তন আমরা বাঙালিরা করলাম, পাকিস্তানের সরকার অবস্থায় অস্থিতিশীল অবস্থা সেখানে আসছে। হ্যাঁ, আমাদের একটু জটিল এবং আমাদের একটু বেশি মাত্রায় এটা রেস্ট্রিক্টেড। এই জন্য আমাদের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুপারিশ আসছে যে সরকারকে ক্ষমতা থেকে দখল দিয়ে সরকার থেকে হটানো এবং বাজেট পাস ছাড়া বাকি সকল ক্ষেত্রেই যাতে এই ধরনের কার্যকর না থাকে সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্ষদ থেকে বিভিন্ন প্রস্তাবনা আসছে। কিন্তু খুব শক্তভাবে এটা নিয়ে দলের সাথে আলোচনা করার মতো সুযোগ, কারণ দলের নেতা নেত্রী কেউ ওই সুযোগটা হাতছাড়া করতে চান না। অতএব শেখ হাসিনার সামনে দাঁড়ায় কার বুকের এত পাটা আছে বলে সেটা তারা আপনি নষ্ট করেন। খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল, এখন তো মনে করা হয়তো বিরোধীরা দুর্বল অবস্থা আছে, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সামনে দাঁড়ালে কার উনাকে চিনে কে? উনি বলছেন আমি কলা গাছ দাঁড় করালাম, ভোট দেন, তুমি তো মেম্বার হয়ে আসতে হবে। তুমি তো নিজের শক্তিতে বা নিজের বলে বলিয়ানে খুব কম আছে যারা সংসদে আসতেছেন। এই বিষয়গুলো তোমাকে অনেক ক্ষেত্র থেকে মনে রাখবে, ঘুরে ঘুরে এক জায়গায় যেতে হবে। কেন আমি কলা গাছকে আর আপনি দাঁড় করাতে পারলেন, এবং কেন মানুষ আমাকে ভোট দিল, এটা আগে আমাকে মানুষের সাইকোলজি এবং আমার সিস্টেমে যে সিস্টেমটা ত্রুটি সেগুলো আমাদের একটু মনে করে রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের জন্য আনতে হবে। আর সিঙ্গাপুর মডেল থেকে আমাদের রিফাতের যে প্রশ্ন ছিল, সিঙ্গাপুরের তো একটা অনেক সিঙ্গাপুর আমাদের কম্পারিজন হয় না। সিঙ্গাপুর সিটি মানুষ করতে আমার এক উপজেলার সমানত লোক না, কাজে তুমি এক উপজেলার লোক যেখানে আমার এত 20 কোটি লোক, সেখানে তুমি এই সামান্য লোকের এক। দুই নম্বর হলো যে এই জায়গায় পার্থক্য, সিঙ্গাপুরের ডিক্টেটর ছিলেন ডেমোক্রেটিক ডিক্টেটর, যে ওর সিঙ্গাপুর কিন্তু অনির্বাচিত সরকারের হাতে ছিল না, নিয়মিতভাবে নির্বাচনের মাধ্যমে সরকার সেখানে হয়েছিল। তো সেখানে যে শব্দটা উচ্চারণ, আমি একটা কথা বলে শেষ করি, যে শব্দটা তারা বলতো সেটা তারা মিন করতো, আর আমি এটা হাস্যস্কর করেছি, জিরো টলারেন্স। বাংলাদেশের প্রতিদিনই কথা শুনবা, জিরো টলারেন্স, কে কাটা শুনে দিঘায় কেউ কাউকে, কিন্তু ওখানে সে কার্যকর করছে। তুমি রাস্তায় থুতু ফেলতে পারবে না, থুতু ফেললেই তোমার জরিমানা হবে। এটা বিদেশি পর্যটকেরা তো তারা এই ভয়ে আতঙ্ক করছে। আমি যখন গেছি আমি এই ভয়ে ছিলাম যে চলতে ফিরতে হিসাব করে চলতাম ওদের আইন কোনো ভাঙা হয় কিনা। অতএব ওখানে আইনের শাসন ছিল, গণতান্ত্রিক প্রক্রিয়া একদলীয় সরকার ছিল, কিন্তু আইনের শাসন ছিল। আমার এখানে আইনের শাসন নেই। আমার এখানে টাকা দিলে আইনের শাসন পরিবর্তন হতে পারে, ক্ষমতা জোরে আইনের শাসন পরিবর্তন হতে পারে। তোমার সব যা বললেন, আমরা এখন কথা বলবো কি দিয়ে? বললে তো আমার হাত করা পড়ায় নিয়ে যায়। তা আমি কতটুকু কথা বলতে যেতে হবে, ফ্রিডম অফ স্পিচের সুযোগ আমার থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বললো আমার এখন দলীয়করণে বেশি ব্যস্ত, দলীয়করণ এখন দলীয়করণ আমার লাভ বেশি। কাজে এইগুলো যেটা না করতে পারে, আইনের শাসন যেটা বলা হলো সেটাকে যদি হয়, সেটা না করে যেটা বললাম যে জিরো টলারেন্স বা আইনের শাসন যেটা করে গেলে দেখা যাবে যে আইনের শাসন কাকে বলে। তো সেটা যদি আমি এখানে চালু করতে পারতাম তাহলে তো আমার কোনো প্রবলেম হতো না। কারণ আমি মুখে খালি সিঙ্গাপুরের কথা বলি, কাজ করি উল্টা দিকটা, জিরো টলারেন্সের কথা বলি, কিন্তু কাজ করি উল্টা দিক থেকে, হয় নাকি এই কথাবার্তা?
কাজে আসলে বাস্তব জায়গায় এখন আমরা সাদামাটা কথা কোনো এক জায়গা থেকে একটা জায়গার সোর্স থেকে বলার সুযোগ নেই। তবে এইটা বলে আমি শেষ করতে যাচ্ছি, গণতন্ত্রের বিকল্প নেই। ভোট লাগবে, ভোট ইমপারফেক্ট অবস্থা আছে, এটাকে পারফেক্ট করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। নির্বাচনের বাইরে অন্য কোনো প্রক্রিয়া গেলে সেটা কনসিকুয়েন্সেস আরো অনেক বেশি খারাপ। আপাত দৃষ্টিতে মনে হবে সাময়িকভাবে যে পাকিস্তানে একসময় যখন নওয়াজ শরীফকে হটাইয়া ইয়া আসলো, পারভেজ মোশাররফ আসলো, তখন করাচির রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করছে মানুষ। কিন্তু 2 বছর 3 বছর না যেতেই একে হটানোর জন্য আবার মানুষকে রাস্তা নামতে হলো। কাজে গণতন্ত্রের বিকল্প নেই, কিন্তু এটাকে আমরা সত্যিকার অর্থে চর্চা করার জন্য যে ইনস্টিটিউশন এবং প্র্যাকটিসের দরকার, সেইগুলো আমাদের এখন অনেক দুর্বল অবস্থা আছে। সেগুলোকে আমাদের কিভাবে সামনে দিকে নিয়ে যাওয়া যায় সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। স্যার আপনাকে ঠিক আছে, এতটুকু বন্ধুগুলো। স্যার অসংখ্য ধন্যবাদ। এরকম একটা গুড নোট উইথ মানে নোট নিয়ে আমরা আপনি আলোচনা শেষ করেছেন। আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, বাট আমরা আজকে আর মনে হয় প্রশ্ন নিতে পারবো না। তোফায়েল স্যার মনে হয় কিছু বলতে যাচ্ছিলেন, স্যার যদি আমি দুটো কথা বলতে চাই। জনাব নিজাম স্যার শেষ করলেন সেখান থেকেই, যেমন আমাদের আর্টিকেল 70 নিয়ে অনেকেই প্রশ্ন উঠিয়েছেন, এটা খুব সঙ্গত, এবং নিজাম স্যার এটার ব্যাকগ্রাউন্ডটা বলার চেষ্টা করেছেন যে আমাদের পাকিস্তান আমলে প্রথম দিকে খুব ঘন ঘন সরকার পরিবর্তন হতো, কারণ পার্লামেন্ট সদস্যরা ফ্লোর ক্রস করতে বলে। তো সেটাকে মাথায় রেখেই এই কনস্টিটিউশনে এইরকম ধারাটা আনার ক্ষেত্রে এটা বড় ভূমিকা ছিল, এবং এটা অনেকে বিরোধিতা করেছেন তখন, কিন্তু এটা শেষ পর্যন্ত ওখানে দেওয়া হয়েছে। কিন্তু এটা সিলেক্টিভ ইউজ হয়, আমি সেটাই বলতে চাচ্ছি। এখন যখন গত পার্লামেন্টের মধ্যে বিএনপি বা এই জোট থেকে যে কি একটা জোট হলো না, জোটের থেকে যখন আসলো, তারা যখন জোটকে না জানিয়ে পার্লামেন্টে জয়েন করলো, তখন তাদের মেম্বারশিপ থাকার কথা না, কিন্তু স্পিকার সেখানে কোনো অ্যাকশনে যায়নি। ঠিক একই রকম ভাবে আরো 2-1টা এরকম ঘটনা আছে। আমি বলতে চাচ্ছি সাম্প্রতিককালে আমরা যেহেতু এটা তো আমরা একাডেমিক ডিসকাশন, এখানে আমরা কেউ এটা অ্যাকশনে যাওয়ার লোক না, আমরা হচ্ছে একাডেমিক ডিসকাশন করছি। সেজন্য এটাকে আরো একটু আমাদের একাডেমিক্যালি খোলাসা করার দরকার আছে, জানারও দরকার আছে, এগুলো স্টাডির দরকার আছে। সাম্প্রতিককালে যে ব্রিটিশ পার্লামেন্টে যে ঘটনাগুলো ঘটেছে, থেরেসা মেয়ের সময় থেকে আর শুরু করে এই বরিস জনসনের ইলেকশনটা হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে সময়গুলো ঘটেছে, ওতে কি হয়েছে? ওতে পার্লামেন্টের যে কনজারভেটিভ মেম্বার্স, তারা কিন্তু একটা বড় সংখ্যায় তাদের গভর্নমেন্টকে ভোট দেয়নি, যার ফলে বারবার গভর্নমেন্টের মোশন পরাজিত হয়েছে। কারণ তারা কি করেছে? তারা বলছে আমরা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ন্যাশনাল জাতির স্বার্থ দেখবো, আমি শুধু পার্টির স্বার্থ দেখবো না, পার্টির একজন নেতার স্বার্থ দেখে আমি ভোট দেবো না। সুতরাং আমার পার্লামেন্ট মেম্বারশিপ চলে গেলে চলে যাবে, কিন্তু আমাকে নীতির প্রশ্নে এক থাকতে হবে। যার ফলে তারা করেছে কি, এনমাস কিন্তু একটা বড় অংশ নিজের গভর্নমেন্টের বিরোধিতা করেছে। আচ্ছা, এটা গেল পার্লামেন্টের ক্ষেত্রে। সুতরাং ওই যেটা নাজিম সাহেব যারা বলেছেন, নিজাম সাহেব কয়েকটা বিশেষ ইস্যু, সরকার পতনের ক্ষেত্রে যদি ভোট আসে, সরকারের বিরুদ্ধে অনাস্থার ভোট যদি আসে, সেখানে আমি ভোট দিতে পারবো না। বাজেট পাশের ক্ষেত্রে আমাকে সরকারের সাথে থাকতে হবে, কিন্তু আদার যেসব ডিসকাশনস, সেগুলোতে আমি দ্বিমত করতে পারি, সরকার ফল করবে না। কিন্তু আমরা এমন ভাবে করে ফেলেছি, এমন ভাবে মুখে ট্যাপ লাগিয়ে দিয়েছি 70 দিয়ে, এটাকে ইমপ্লিমেন্ট করে পার্লামেন্টটাই অকার্যকর হয়ে গেছে। পার্লামেন্টের মানুষগুলো যে শুধু পার্টির মেম্বার তা না, তারা যে একটা মানুষ, তার একটা বিবেক থাকে, সেটা কিন্তু তারা এক্সারসাইজ করতে পারছে না, এবং এটা করার কোনো প্রয়োজন বোধ করছে না। নাগরিকদের দিক থেকে বলি, এবার নাগরিকদেরও একটা বিষয় আছে। খালি পার্লামেন্ট মেম্বাররা সব করে ফেলবে, পার্লামেন্টে চায় না। এখন সাম্প্রতিককালে যে ব্ল্যাক লাইফ ম্যাটার যে মুভমেন্টটা ইউএসএ তে হচ্ছে, হোয়াট হ্যাপেন, এটা হয়তো দীর্ঘদিন ধরে রেসিস্ট একটা মনোভাব, এটা আমেরিকান সোসাইটিতে, সব সাদা হোয়াইট সোসাইটিতে এটা আছে। এখন পুলিশ একজন লোককে মারার পরে যেভাবে সারা বিশ্বব্যাপী তারা মাঠে নেমেছে, এটা কিন্তু ডেমোক্রেসির জন্য প্রয়োজন। প্রতিবাদ করা, কনসিয়ান্সের বিরুদ্ধে গেলে আমি প্রতিবাদ করব, আমার বিবেককে যদি দংশন করে আমি প্রতিবাদ করব। এখন এটা হচ্ছে এই থমাস জেফারসনের ভাষায় ইটারনাল ভিজিলেন্স। সিটিজেনদের যদি ইটারনাল ভিজিলেন্স না থাকে, তাহলে কিন্তু ডেমোক্রেসি টিকে না। এখন আমার যখন সেই মনটা মরে গেছে, সে প্রতিবাদী মন মরে গেছে, আমি কোনো দ্বিমত পোষণ করি না, আমি সবসময় একমত পোষণ করি, দেন একবার কথা আছে না যে all wise men thinks alike and fools never disagree. Fools যেখানে, ফুলসরা কিন্তু ডিসএগ্রি করে না কোনো সময়।
ওয়াইজম্যানরা সব একমত হয়, এটা আমরা জানি, কিন্তু বাকি অংশটা আমরা বলি না, যে ফুলস নেভার ডিসএগ্রি। এখন আমরা ওই একটা জায়গায় পরে কিন্তু আটকে গেছি। এখন আমি ডিসএগ্রি করি ঠিক, কিন্তু বলি না। এই জায়গাটা আমি বলতে চাচ্ছি যে একদিকে পার্লামেন্ট কিন্তু এককভাবে সোচ্চার হবে না। পার্লামেন্ট সোচ্চার, আমার নাগরিক সোচ্চার না হলে পার্লামেন্ট কিভাবে সোচ্চার হবে? এটা টোটাল একটা চেইনের মধ্যে আমরা পড়ে গেছি। আমরা এখান থেকে কিভাবে বেরোবো, এটা আমি বলবো না যে আমরা তো অ্যাকশনে যাচ্ছি না, এটা পলিটিক্যাল পার্টি অ্যাকশনে যাবে, কিন্তু একাডেমিক হিসেবে আমাদের কিন্তু এগুলো চিন্তা করার অবকাশ আছে। আমরা এগুলো একাডেমিক্যালি চিন্তা করব, কোন দেশের পার্লামেন্ট, কোন দেশের সিটিজেন, কোন ইতিহাসের কোন কনজাংচারে কারা কি বিহেভ করেছে, এগুলো কিন্তু জানা দরকার আছে, বোঝার দরকার আছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তত লিমিটেড পর্যায়ে হলো যতটুকু সুবিধা ততটুকু ব্যবহার করে আলোচনাটা করছেন, ইটস ভেরি হেলদি। আমি আপনাদের কনগ্রাচুলেট করি। ধন্যবাদ স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মাঝে আজকে আপনি উপস্থিত ছিলেন। আপনি আপনি সম্মতি দিয়েছেন আগামী 10 তারিখ আপনি আমাদের সাথে কথা বলবেন। কটা এটা স্যার? আগামীটা কখন? স্যার 9টা, রাত্র 9টা স্যার, সেম টাইম 9টা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা পাওয়ার পয়েন্ট পাঠিয়ে দেবো আপনাকে। জি অবশ্যই স্যার, আমরা সেটা দেখানোর ব্যবস্থা করব আশা করছি। সো এই পর্যায়ে আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা অলরেডি 1.5 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করছি। আমরা একদম আলোচনা শেষ মুহূর্তে নিজামুদ্দিন স্যারকে আমি আরেক মিনিট সময় দিব। আমি স্যারকে অনুরোধ করবো 1 মিনিট বলার জন্য, টোটাল আলোচনার একটি সারসংক্ষেপ আমাদের যারা উপস্থিত আছেন তাদের সামনে তুলে ধরার জন্য। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। না এখন প্রথম সূত্রটা আমি বিশেষ করে তোমাদের বিষয়ে ধন্যবাদ যে এইভাবে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থা থাকা দিয়ে এগুলো সাথে কিছুটা হলো শেয়ার করতে পারলাম, কিছুটা হলো মনটা এতটা হালকা হলো। সত্য কথা যে একেবারে 2.5 মাস ভার্চুয়ালি একেবারে ছিলাম। আর 2 নম্বর হলো যেটা যে আমরা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একেবারে যে পিছিয়ে গেছে তা না। আমরা শুরু করছিলাম সুন্দর, এবং 91 পরে ভালো একটা ট্রেন্ড আমাদের শুরু হয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই 2006-এর দিক থেকে শুরু করে আমরা আবার একটু পিছিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে তোমার সাথে যেটা বললাম, নাগরিকদের একটা বড় ভূমিকা আমাদের রয়ে গেছে, সিভিল সোসাইটির ভূমিকা আছে, সবটার উপরে এখন করা কষ্ট আছে বিভিন্ন আইন কানুনের কারণে। কিন্তু এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে শুধু রাজনীতিবিদরা পারবে না, রাজনীতিবিদদেরকে পেছন থেকে সাহস এবং বিভিন্ন ধরনের সমর্থন যোগানোর জন্য যে নাগরিক সমর্থন প্রয়োজন, সেটার জন্য আমাদের কিছুটা হলো তোমার সাথে আমি এখন আমরা যে যা জায়গার থেকে যতটুকু সম্ভব যদি অবদান রাখতে করি, কন্ট্রিবিউট করার চেষ্টা করি, সেটা হয়তো আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনের দিকে নিয়ে যাবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আমি আগে বললাম এটাকে আমাদের সামনের দিকে নেওয়ার জন্য বলতে হবে। গণতান্ত্রিক পার্লামেন্টারি ডিক্টেটরশিপ সেটা থাকলে অন্তত মিলিটারি ডিক্টেটরশিপ থেকে অন্তত বেটার, যে আমার একটা জায়গায় যাওয়ার রাস্তা আমি সেখানে খুঁজে পেতে পারি আর কি। কাজে আমাদের সবাইকে ওই দিকটাই যে এটা না ভিজিলেন্স আসতে যে সময় লাগবে, না আমরা নাগরিক যে সমাজের যে ভূমিকা, যেটা আমি সিভিল সোসাইটির শুধু অংশ বোঝা যাচ্ছে না, আমি অ্যাজ নাগরিক আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। আমরা ছোটবেলা পড়ে আসছি নাগরিকের দায়িত্ব কর্তব্য। আমি এখন খালি আমার দায়িত্ব আমার অধিকার বুঝেছি, অধিকার এবং কর্তব্য অঙ্গভাবে যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম সিভিক্সে, সেদিকটা আমরা নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে, সেইটা আমাদেরকে নিজের জায়গা থেকে অবস্থান থেকে চেষ্টা করতে হবে তুলে ধরার জন্য। আদারওয়াইজ যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকতে চাবেন এবং আমাদেরকে বাদ দিয়েই থাকতে যাবেন। আমাদেরকে আমাদের অধিকারটা আদায় করার জন্য এবং আমাদের কর্তব্য পালন করার জন্য আমাদের করতে হবে তার দায়িত্ব, সেটা আমাদের করে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আরো ধন্যবাদ আমার তোফাল আহমেদ স্যারকে। স্যার এই ব্যস্ততার মধ্যেও সবাই ঘরে বসে আছে, বাট সবাই কিন্তু ঘরে বসে তাদের নিজস্ব কাজ করছেন। স্যার আপনারা ব্যস্ত মানুষ, তারপরে আমাদের সাথে সময় দিতে রাজি হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরো ধন্যবাদ আমাদের বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রশিদ ইসলাম শেখ স্যারকে। ধন্যবাদ আমাদের কলিগ ডক্টর মশিউর রহমান, এবং আরো ধন্যবাদ জানাতে চাই সাদিক স্যার, সে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। ধন্যবাদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিফাত মাহমুদকে। সে অনেকদিন ধরে আমাদের সাথে যুক্ত হতে চেয়েছিলেন, আজকে সে ফাইনালি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। আরো বিশেষ ধন্যবাদ জানাতে চাই এবং আন্তরিক অভিনন্দন জানাতে চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা যারা এতক্ষণ বসে আমাদের
আলোচনাটি উপভোগ করলেন। আমরা আশা করছি যে আপনারা এই করোনার মধ্যে আপনারা ঘরে বসে না থেকে আমাদের যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো থেকে আপনারা আপনাদের ব্রেন টিজার বা চিন্তার নতুন দিক আপনাদের জন্য উন্মোচিত হচ্ছে। এ পর্যায়ে আমরা আর আমাদের মিটিং দীর্ঘায়িত করব না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের আলোচনাটি উপভোগ করার জন্য। আগামী দিনের আলোচনা আগামী 10 তারিখ আমাদের আলোচক ডক্টর তোফায়েল আহমেদ, প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ, রোল অফ লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ডিউরিং কোভিড-19 এই বিষয়ে প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ আমাদের সাথে আলোচনা করবেন। সেই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। জি, এখন আমরা মিটিং থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কৃষ্ণ। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ।